আহ আমরা কোথায় লাইভে চলে গিয়েছি। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বিডি ফিজিশিয়ান্স এর আয়োজনে। আজকের আমাদের আয়োজনটি হচ্ছে অ্যাসিড বেস ডিসঅর্ডারের উপরে, দ্য অ্যাসিড ট্রুথ এন্ড বেসিক ফ্যাক্টস অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার। এবং আজকে আমাদের আয়োজনের মধ্যমণি আছেন প্রফেসর মুহিবুর রহমান স্যার। স্যার বর্তমানে ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি, পপুলার মেডিকেল কলেজ ঢাকাতে ডিপার্টমেন্টাল হেড হিসেবে আছেন। এবং স্যার এফসিপিএস সম্পন্ন করেছেন এবং এমআরসিপি সম্পন্ন করেছেন। স্যার একজন ডাক্তার হওয়ার পাশাপাশি একজন পিএইচডি ধারীও। তো আজকে স্যারের কাছে যাওয়ার আগে আমরা প্রথমেই একটু সবাইকে একটু জানিয়ে দিতে চাই। আপনারা সবাই জানেন যে বর্তমানে সিলেটের সুনামগঞ্জ এরিয়াতে বেশ একটি বন্যা পীড়িত অবস্থা বিরাজ করছে। পুরো সিলেট বিভাগের প্রায় 72% এলাকায় হচ্ছে ডুবে গিয়েছে। আমরা বিডি ফিজিশিয়ান্স পরিবারের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকার জনগণের তাদের অবস্থানের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে আছি। আপনারা জানেন যে কালকে আমাদের যে প্রোগ্রামটি ছিল, আমরা সেখান থেকে আমাদের যেই রেজিস্ট্রেশনের যে অ্যামাউন্টটি এসেছে সেটাও আমরা ডোনেশনের সিদ্ধান্ত নিয়েছি এই বন্যা দুর্গত এলাকায় মানুষজনের সহযোগিতার জন্য। তো আজকে আর কথা না বাড়িয়ে আমি চলে যাব মুহিবুর রহমান স্যারের কাছে। অ্যাগেইন আজকে আমাদের টপিকটা হচ্ছে দ্য অ্যাসিড ট্রুথ এন্ড বেসিক ফ্যাক্টস অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার। সবাইকে স্বাগতম জানিয়ে আমি চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার। প্রথমে আমি থ্যাঙ্কস জানাচ্ছি বিডি ফিজিশিয়ানকে আমাকে এই ধরনের একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য, আমাকে এই লেকচারটা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। কারণ এটা আসলে একটা ডিফিকাল্ট সাবজেক্ট, অ্যাসিড বেস ডিসঅর্ডার। আমরা যখন থেকে আমরা এই সাবজেক্টে চিন্তা করি তখন আমরা 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 মনে করি যে এটা খুবই ডিফিকাল্ট। তো আমি চেষ্টা করবো আজকে এই ব্যাপারটাকে সহজ করে বলার জন্য, যাতে সবাই বুঝতে পারেন। যারা অ্যাসিড বেস ডিসঅর্ডার সম্বন্ধে কিছু জানেন না তারাও যেন বুঝতে পারেন, এবং যারা জানেন তারা তো ভালোই। এবং আশা করি যে সবাই যদি একটু ফলো করেন বুঝতে পারবেন। এখানে আজকের লেকচারটা হবে একটি ইনফর্মাল বলতে আমি মিন করছি যে আপনাদের যখনই কোনো কোয়েশ্চেন আপনাদের আসবে মনে, ইউ ক্যান রেজ হ্যান্ডস, এবং আমরা সঙ্গে সঙ্গে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। এই কারণে আমি মনে করি যে আপনাদের যদি কোথাও বোঝার সমস্যা থাকে সেটা সঙ্গে সঙ্গে সলভ করে ফেললে পরের ব্যাপারগুলো বুঝতে সহজ হবে আর কি। সেজন্য আমরা এভাবে যাব, এবং আমরা একটু স্লো যাব, যেহেতু আমাদের দুদিন সময় আছে আজকে এবং কালকে। আমরা খুব ফাস্ট যাবো না, আমরা একটু আস্তে আস্তে যাবো। এবং আপনারা যদি কোথাও কোনো জায়গায় বুঝতে কারো অসুবিধার সমস্যা হয়, অবশ্যই ইউ ক্যান রেজ হ্যান্ড, ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স। ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন, ডাজন্ট ম্যাটার হোয়াট এভার ইট সাউন্ডস, এবং try to clarify all your confusions about অ্যাসিড বেস ডিসঅর্ডার। ওকে, সো আমার মনে হয় আমি স্ক্রিন শেয়ার করতে শুরু করি। ডক্টর প্রীতম, জি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আমাদের আজকে লেকচার শুরু করতে যাচ্ছি। আমি এটা নাম দিয়েছি অ্যাসিড ট্রুথ এন্ড বেসিক ফ্যাক্টস। আসলে এটা অ্যাসিড ট্রুথ এন্ড বেসিক ফ্যাক্টস। আমরা খুবই জাস্ট যতটুকু না জানলেই নয় আপনার অ্যাসিড সেইটুকুই আমরা বলবো, এবং হোপফুলি যে এটা দিয়ে আপনি সব ধরনের অ্যাসিড বেস ডিসঅর্ডারের যে যে আমাদের যে প্রবলেমগুলো সবগুলো সলভ করতে পারবেন। ওকে, স্লাইডটি মুভ করছে না কেন? স্যার, স্যার আপনার ল্যাপটপে কি মুভ করছে? আমার ল্যাপটপে, হ্যাঁ। তাহলে বোধহয় স্যার হচ্ছে এটা স্ক্রিন শেয়ারিং, মানে স্যার কমপ্লিট স্ক্রিন বা হোল স্ক্রিন সেটা শেয়ার করলে আচ্ছা, আমি আবার যাই। হ্যাঁ, আবার স্ক্রিন শেয়ার করি। স্যার হোল স্ক্রিন বা কমপ্লিট স্ক্রিন শেয়ার করেন, তাহলে বোধহয় ঠিক হবে স্যার, শুধুমাত্র উইন্ডোজ সিলেক্ট না করে। হ্যাঁ স্যার, এবার ঠিক হবে। শুধুমাত্র স্যার লাস্ট নিচে ডান পাশে যে স্যার হচ্ছে অপশনটা আছে ওটা একটু। জি। আচ্ছা, এবার ঠিক আছে।
জি স্যার। তো আমরা শুরু করি একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন দিয়ে, হোয়াট ইজ ইউর ডেফিনেশন অফ লাইফ? যে লাইফ ডেফিনেশন কি? তো অনেক ধরনের ডেফিনেশন আছে লাইফের। তো আমাদের একটা ডেফিনেশন আছে, সে লাইফ ইজ এ স্ট্রাগল নট এগেনস্ট সিন, নট এগেনস্ট মানি পাওয়ার, বাট এগেনস্ট হাইড্রোজেন আয়ন। এটা এইচ.এল. মেনকেন বলেছিলেন। তার মানে হচ্ছে আমরা বলতে যাচ্ছি লাইফ ইজ এ কন্টিনিউয়াস স্ট্রাগল ফর টু মেনটেন এ নর্মাল পিএইচ। আসলে আমাদের বডিতে সারাক্ষণই আমাদের বডি ফাইট করে যাচ্ছে টু মেনটেন এ নর্মাল পিএইচ, এবং সেটাই হচ্ছে আমাদের বডির একটা ইম্পর্টেন্ট ফাইট, ইম্পর্টেন্ট স্ট্রাগল। এবং এই নর্মাল পিএইচ আপনাদের বডিতে, আমাদের বডিতে যতগুলো প্যারামিটার আছে তার মধ্যে খুব মোস্ট টাইটলি কন্ট্রোল প্যারামিটার হচ্ছে পিএইচ। 7.36 থেকে 7.44 এর মধ্যেই কিন্তু এটা চেঞ্জ হয়। সুতরাং এর বাইরে গেলেই কিন্তু এটা অ্যাবনর্মাল পিএইচ। সুতরাং এই জন্য এটা মেনটেন করার জন্য আমার বডিতে অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো বাফারিং সিস্টেম আছে, যেগুলো সবসময় এই পিএইচটাকে মেনটেন করে যাচ্ছে। ওকে, সো আপনি যখনই একটা রিপোর্ট পাবেন, ইলেকট্রোলাইট রিপোর্ট, সেটা এই ধরনের একটা রিপোর্ট পাবেন, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট। এবং এখন এই পেশেন্ট এই এই যে পেশেন্টটা যার এই রিপোর্টটা পেয়েছেন, তাকে এসিডোসিস অ্যালকালোসিস আছে, এটা বুঝতে গেলে আপনাকে আসলে একটা এবিজি করতে হবে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস করতে হবে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস করে আমরা যে ফিচারগুলো পাই আমরা, সেটার মধ্যে একটা হচ্ছে পিএইচ 7. যেমন এই পেশেন্টের 7.51। আমরা PaCO2 মানে partial pressure of carbon dioxide in artery, সেটা হচ্ছে PaCO2 সংক্ষেপে, এটা 31। PaO2 মানে partial pressure of oxygen in artery, সেটা হচ্ছে 74। এই রিপোর্টটা পেয়েছি। এখন এই পেশেন্টটার অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি কি আছে সেটা আমরা চিন্তা করলে বুঝতে পারি পেশেন্টের অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি আসলে রেসপিরেটরি অ্যালকালোসিস। এবং এই যে আমি এখন এটা ডেসক্রাইব করছি না কেন রেসপিরেটরি অ্যালকালোসিস, এটা রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন আমাদের যে তিনটা প্যারামিটার which we really need to know to find out what is the acid base disorder of this patient, সেটা হচ্ছে এই তিনটা জিনিস, বাইকার্বনেট, পিএইচ অ্যান্ড PaCO2। এই তিনটা প্যারামিটার আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এই তিনটা প্যারামিটারকেই আমরা আসলে উইল consider these three parameters, and by considering three parameters we can find out what type of acid base disorder this is. Okay, তো সেজন্য আমাদের তিনটা এসেনশিয়াল প্যারামিটার, আপনি যদি কোনো পেশেন্টের অ্যাসিড বেস ডিসঅর্ডার কে বের করতে যান, তাহলে আপনাকে এই তিনটা প্যারামিটার লাগবে। ইফ ইউ রিয়েলি ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য অ্যাসিড বেস disorder or acid base status of this patient, তাহলে আপনার পিএইচ, বাইকার্বনেট, PaCO2 এই তিনটা প্যারামিটার আপনাকে জানতে হবে। Okay, so this is quite simple. আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডারের যে আমরা পুরো জিনিসটার, এটার আমাদের কিন্তু বেসিস হচ্ছে যেটা আমরা ছোটবেলায় ফিজিওলজি থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে অ্যান্ডারসন-হেজেবাক ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়েই কিন্তু অ্যাসিড বেস ডিসঅর্ডারকে আমরা বোঝার চেষ্টা করবো। আমি অ্যাসিড বেস ডিসঅর্ডার আসলে এই ইনফেকশনের উপর, এই ইকুয়েশনটার উপরেই এই ইকুয়েশনটার উপরে ডিপেন্ড করে। কারণ হচ্ছে আমাদের বডির সবচেয়ে বেশি স্ট্রং বাফারিং সিস্টেম হচ্ছে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার। সুতরাং এই বাফারিং সিস্টেম হচ্ছে বাইকার্বনেট বাফার, এবং এই বাফারিং সিস্টেমটাই আমাদের বডির সবচেয়ে বেশি এফেক্টিভ বাফার। তো এনিওয়ে, তো আমাদের হ্যান্ডারসন-হেজেলবাক ইকুয়েশন আমরা যেটা পড়েছিলাম, PH = PK plus log of bicarbonate divided by PaCO2, এটাকে আমরা আরেকটু সংক্ষেপে বলতে পারি PH is proportional to log of bicarbonate divided by PaCO2। এটাকে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি। এখন তার মানে কি? তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে পিএইচ আসলে ডিপেন্ডস অন দ্য রেশিও অফ বাইকার্বনেট PaCO2। এখানে আপনারা সহজ করে মনে রাখবেন বাইকার্বনেট হচ্ছে অ্যালকালি, আর PaCO2 হচ্ছে বা বেস, আর PaCO2 হচ্ছে অ্যাসিড। কারণ কার্বন ডাইঅক্সাইড যখনই আমাদের শরীরে আসে, ইট কম্বাইন্স উইথ ওয়াটার অ্যান্ড ফর্মস কার্বনিক অ্যাসিড। তার মানে আমাদের এখানে যে অ্যাসিড বেস, এটা এখানে বেসটা হচ্ছে বাইকার্বনেট আর অ্যাসিডটা হচ্ছে PaCO2। এই দুটোই আসলে, এবং এই দুটো রেশিও আসলে উপর ডিপেন্ড করে আমাদের পিএইচ কি হবে। The pH depends on the ratio of bicarbonate divided by PaCO2. এবং এখানে যে দুইটা কম্পোনেন্ট বাইকার্বনেট, PaCO2, bicarbonate is regulated primarily by kidneys and a bit by liver, kidneys and liver, but mostly by kidneys. সুতরাং বাইকার্বনেটের যে আমাদের কি লেভেল কি থাকবে সেটা কিন্তু রেগুলেট করে প্রাইমারিলি কিডনি। এবং কোন সময় যদি কিডনিতে বেশি বাইকার্বনেট এক্সক্রিয়েট হয়ে যায়, কিংবা শরীর থেকে বাইকার্বনেট অন্য কোনো কারণে বের হয়ে যায়, তাহলে আমাদের শরীরে বাইকার্বনেট কমে যাবে, and
দ্যাট ইজ হোয়াট উই কল ইট মেটাবলিক অ্যাসিডোসিস। কারণ বাইকার্বনেট যে বেস, সুতরাং বেস কমে গেলে আমার শরীরে অ্যাসিড বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা বলি এটাকে অ্যাসিডোসিস। সুতরাং এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক কারণ এটা হচ্ছে বিশেষ কারণ হচ্ছে এই যে চেঞ্জটা, এটা ইউজুয়ালি কোনো মেটাবলিক ফ্যাক্টর দিয়ে রেগুলেটেড হয়। সে এবং কিন্তু এই বাইকার্বনেট আমাদের যে আমাদের পিএইচ ডিপেন্ড করার জন্য আমরা বলছি বাইকার্বনেট PaCO2, বাইকার্বনেট ইজ রেগুলেটেড বাই কিডনি। সুতরাং এটা কমে গেলে আমরা বলবো মেটাবলিক অ্যাসিডোসিস, আর বাইকার্বনেট কোনো কারণে বেড়ে যায় আমরা বলি এটাকে মেটাবলিক অ্যালকালোসিস। আর PaCO2 যেটা আছে এটা কিন্তু রেগুলেটেড বাই লাং, কারণ আমাদের লাং দিয়ে এই কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের হয়, অক্সিজেন আমরা নিই লাং দিয়ে। সুতরাং কোনো কারণে যদি লাং থেকে বাইকার্বনেট না বের হয়, মানে আমরা যদি আমরা ঠিক মতো শ্বাস নিই, হাইপোভেন্টিলেশন হয়, তখন শরীরে কার্বন ডাইঅক্সাইড জমে যাবে, সেটাকে আমরা বলি রেসপিরেটরি অ্যাসিডোসিস। কারণ আমরা বলছি কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে অ্যাসিড আর বাইকার্বনেট হচ্ছে বেস। সুতরাং যখনই কার্বন ডাইঅক্সাইড জমে যাবে সেটাকে আমরা বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস, বিকজ ইট ইজ রেগুলেটেড বাই লাং, এই জন্য নাম হচ্ছে রেসপিরেটরি। আর CO2 যখন আমরা ওয়াশ আউট হয়ে আমাদের শরীর থেকে বের হয়ে যাবে, যেমন আমরা যদি হাইপার ভেন্টিলেট করি, বেশি বেশি লম্বা লম্বা শ্বাস নিই, তাহলে তখন CO2 বের হয়ে যাবে। CO2 হচ্ছে অ্যাসিড আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে, সেজন্য এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। খুব সহজ ব্যাপার। তার মানে হচ্ছে আমাদের যখনই আমাদের মনে রাখতে হবে যে pH depends on the ratio of bicarbonate divided by PaCO2. Bicarbonate regulated primarily by kidneys, এবং বাইকার্বনেট চেঞ্জ গুলোর জন্য যে প্রবলেম হবে সেটাকে আমরা নাম দিয়েছি মেটাবলিক। আর PaCO2 is regulated by lung. PaCO2 কম কিংবা বেশি হওয়ার জন্য যে অ্যাসিড বেজ ডিসঅর্ডার সেটাকে আমরা বলি রেসপিরেটরি, বিকজ ইট ইজ মেনটেইন বাই লাং। এবং সিম্পল অ্যাসিড বেজ ডিসঅর্ডার আমরা বলবো যখন আইদার মেটাবলিক অথবা রেসপিরেটরি। কিন্তু আমাদের মোস্ট অফ দ্য কেসেসে আমাদের বডি মানে আমাদের পেশেন্টদের থাকে মিক্সড অ্যাসিড বেজ ডিসঅর্ডার, এবং সেখানে মিক্সড মানে হচ্ছে এখানে মোর দ্যান ওয়ান অ্যাসিড বেজ ডিসঅর্ডার ডিস্টারবেন্স থাকে। সিম্পল হলে ব্যাপারটা আসলে খুবই সিম্পল, কিন্তু সিম্পল বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখানে there is more than one acid base disorder, তো সেটাকে আমরা বলি মিক্সড অ্যাসিড বেজ ডিসঅর্ডার। ওকে, জিনিসটাকে আমরা আবার দেখানোর চেষ্টা করেছি যে কিডনি রেগুলেটস বাইকার্বনেট and mostly by kidney and partly by liver, এবং এই কার্বন ডাইঅক্সাইড ইজ মেনটেইনড বাই রেসপিরেটরি সিস্টেম, এবং এই দুটো মিলে আমাদের মেনটেইনস আ টাইট কন্ট্রোল অফ হাইড্রোজেন আয়ন and pH। স্যার আমি একটু ইন্টারফেয়ার করি। স্যার কিন্তু আজকে একটা অপশন দিয়ে রাখছে, আপনাদের যে কোনো সময় যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে আপনারা হ্যান্ড রেজ করলে কিন্তু আপনারা অ্যালাউ করবো, কারণ স্যার চাচ্ছেন যে সেশনটা একদম ইন্টারেক্ট করে যেতে। সো আমরা কিন্তু প্রথমে অপশনটা দিয়ে রেখেছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমাদের মডারেটর অ্যালাউ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, এখন আমাদের যেটা বুঝতে হবে যে আমাদের যদি কোনো কারণে এই যে আমরা বললাম বাইকার্বনেট এবং ডক্টর এহসান আর ডক্টর প্রীতম, হ্যাঁ, ওই যে উপরে যে বারটা ওইটাকে কি সরানো যায় কোনোভাবে স্ক্রিন থেকে, যেটাতে ওই অনেকগুলো স্যার উপরের বারটা স্যার সরানো যায় স্যার, এটা হচ্ছে ডানে দেখেন স্যার, একদম ডানে হচ্ছে তিনটা ডট থাকার কথা, সেখানে যে স্যার যদি হাইড থাকার অপশন থাকে একটু স্যার দেখতে পারেন কি হাইড ভিডিও প্যানেল আছে, হাইড ফ্লোটিং মিটিং কন্ট্রোল, স্যার এটা হবে স্যার হাইড ফ্লোটিং মিটিং কন্ট্রোল। ও হ্যাঁ, এটা তো আছে কাজ, দ্যাটস গুড, এটা ভালো আছে। ওকে ফাইন, দ্যাটস ফাইন। সুতরাং কম্পেনসেটরি। আচ্ছা, এখন আমরা বলি যে আমাদের যদি কোনো কারণে বাইকার্বনেট কিংবা PaCO2 কমে যায় কিংবা বেড়ে যায়, তখন আমাদের বডিতে একটা কম্পেনসেটরি রেসপন্স আছে। তার মানে হচ্ছে যে বাইকার্বনেট বাই PaCO2 আমরা বলেছি না, এই রেশিওটার উপর ডিপেন্ড করে pH। সুতরাং বাইকার্বনেট কিংবা PaCO2 যদি কোনো কারণে কমে যায়, এনি চেঞ্জ ইন রেশিও, সেখানে কম্পেনসেটরি রেসপন্স শুরু হবে। এখন আপনি এবং কম্পেনসেটরি রেসপন্স করে কিন্তু মূলত হচ্ছে দুইটা অর্গানই, লাং এবং কিডনি, যেটা বললাম। লাং কিন্তু সঙ্গে সঙ্গে কম্পেনসেটরি রেসপন্স শুরু করে দেয়। সুতরাং কোনো কারণে যদি আমাদের বাইকার্বনেট কমে যায় কিংবা বাইকার্বনেট বেড়ে যায়,
তখন লাংকে তারা কম্পেনসেটরি রেসপন্স শুরু করে দেয়, এবং এটা ইট স্টার্টস উইদিন মিনিটস। এবং কিডনি কম্পেনসেটরি রেসপন্সটা মাউন্ট করতে ইট টেকস এ বিট টাইম, সো ইট টেকস অ্যাবাউট 3 to 5 days। যদিও সঙ্গে সঙ্গে সেলুলার বাফারিং সিস্টেম গুলো টেক্স ওভার কিডনি পুরোপুরি অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত, বাট কিডনির ফুল কম্পেনসেশন হতে ইট টেকস এ বিট অফ টাইম 3 to 5 days। তো এখন আপনি চিন্তা করে বলেন যে ইন সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার, আমাদের যদি সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার চিন্তা করি, আমাদের যদি কখনো বাইকার্বনেটটা কমে যায়, তাহলে তাহলে PCO2 কিংবা PCO2 কি হওয়া উচিত এই রেশিওটাকে ঠিক রাখতে হলে? কেউ অ্যান্সার করতে পারবেন? আপনারা চ্যাট বক্সেও কমেন্ট করতে পারেন, বা হ্যান্ড রেজ করতে পারেন, কিংবা হ্যান্ড রেজ করে যদি আমরা আমাদের এই রেশিওতে আমরা বলবো না পিএইচ ইজ প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই PaCO2, এই রেশিওটার উপর ডিপেন্ড করে। কোনো কারণে যদি বাইকার্বনেট বেড়ে যায় তাহলে PaCO2 কি হবে? ডক্টর নওশীন, আপনি বলতে পারেন, আপনাকে অ্যালাউ করা হয়েছে। হ্যাঁ, ডক্টর নওশীন। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমার মনে হয় স্যার সবাই হচ্ছে স্যার চ্যাট বক্সে স্যার বলছে স্যার মিসড অ্যান্সার, কেউ বলছে বাড়বে, কেউ বলছে স্যার কমবে। মানে এখন একটা ভগ্নাংশের যদি উপরের অংশ আর নিচের অংশ, হ্যাঁ, আমাদের যদি যে কোনো একটা বেড়ে যায় তাহলে আরেকটা অংশকে কি করতে হবে? আরেকটা অংশকেও বেড়ে যেতে হবে এই রেশিওটা ঠিক রাখতে হলে, তাই না? সুতরাং বাইকার্বনেট যদি বেড়ে যায় সঙ্গে সঙ্গে PCO2 বাড়বে, আর বাইকার্বনেট যদি কমে যায় তাহলে সঙ্গে সঙ্গে PCO2 কমবে, কারণ তাহলে এই রেশিওটা মেনটেন হবে। ইটস সিম্পল, তাই না? মানে যদি যে কোনো একটা ধরেন একটা 1/4 একটা আপনার ফ্র্যাকশন, এখন যদি 1টাকে আপনার বাড়িয়ে 3 করেন তো নিচেরটাকে 12 করতে হবে, তাই না? তাহলে 1/4 হলো। সুতরাং উপরেরটা বাড়লে নিচেরটাও বাড়তে হবে যে কোনো ভগ্নাংশে। এখানেও ব্যাপারটা এরকম যে বাইকার্বনেট যদি বেড়ে যায় তাহলে PCO2 বাড়বে, আর বাইকার্বনেট যদি কমে যায় তাহলে PCO2 কমবে। এটি হচ্ছে নর্মাল কম্পেনসেটরি রেসপন্স। বোঝা গেল? তার মানে কম্পেনসেটরি রেসপন্স সবসময় ইউজুয়ালি ইন দ্য সেম ডিরেকশন, বাইকার্বনেট PCO2 দুটাই সেম ডিরেকশনে যাবে কম্পেনসেটরি রেসপন্স। In simple acid base disorder, compensation partially returns the pH towards normal, but not একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমাদের কম্পেনসেটরি রেসপন্স, তার মানে কি কোন কারণে যদি বাইকার্বনেট বেড়ে যায় তার মানে এটা চেঞ্জ হচ্ছে মেটাবলিক, এটা আমরা বলবো মেটাবলিক অ্যালকালোসিস। তখন কিন্তু রেসপন্সটা কম্পেনসেটরি রেসপন্সটা হবে রেসপিরেটরি কম্পেনসেশন, মানে লাং তখন কম্পেনসেট করবে। লাং করবে কি আপনার যে হাইপোভেন্টিলেট করে CO2 কে ধরে রাখবে, এবং তাতে যাতে এই বাইকার্বনেট ডিভাইডেড বাই CO2 এই রেশিওটা ঠিক থাকে। আবার যদি বাইকার্বনেট কমে যায় তার মানে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, সেই ক্ষেত্রে আবার কিন্তু লাং হাইপার ভেন্টিলেট করে CO2 শরীর থেকে বের করে দিবে এই রেশিওটাকে ঠিক রাখার জন্য, তাই না? ব্যাপারটা তাই। কিন্তু আরেকটা মনে রাখতে, আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে অ্যাসিড বেস ডিসঅর্ডার কম্পেনসেশন কিন্তু পুরোপুরি কারেক্ট করে ফেলতে পারে না অ্যাসিড বেস ডিসঅর্ডার, এটা পার্শিয়ালি কারেক্ট করে। partially returns the pH towards normal but not completely to normal level, এটা মনে রাখবেন। যে কোনো কারণে যে অ্যাসিড বেস ডিসঅর্ডার যেটাই হোক, এটা কিন্তু কম্পেনসেটরি রেসপন্স কখনোই পুরোপুরি অ্যাসিড বেস ডিসঅর্ডারটাকে কারেক্ট করে ফেলতে পারে না। সুতরাং কোনো যদি আপনার একটা পেশেন্টের আপনার সন্দেহ হয় যে পেশেন্ট অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে কিন্তু ইউ গেট এ নর্মাল পিএইচ, তখন আমাদের মনে রাখতে হবে তার মানে হচ্ছে এখানে নর্মাল সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার নাই, এখানে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে। কারণ নর্মাল পিএইচ হওয়ার কথা না, কারণ ধরেন যদি কোনো কারণে যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয়, পিএইচ ধরেন 7.2 কিংবা 7.3, কম্পেনসেটরি রেসপন্স দিয়ে এটি একটু বাড়বে, এটা আপনার 7.35 হবে, কিন্তু এটা একদম পুরোপুরি কিংবা 7.32 হবে, কিন্তু এটা পুরোপুরি কারেক্টেড হয়ে যাবে না। সুতরাং যদি আপনি পান যে একটা পেশেন্ট অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে, তার পিএইচ 7.4 মানে নর্মাল একদম, তাহলে আমাদের সন্দেহ করতে হবে যে এই পেশেন্টের মনে হয় মিক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে। ঠিক আছে, এই কথাটা বললাম, এই কথাটা পরে কাজে লাগবে, কিন্তু প্রথমে একটা বলে নিলাম, এই কথাটা আমি আরো অনেকবার বলবো এই কথা। ঠিক আছে স্যার, পরবর্তী স্লাইডে যাওয়ার আগে স্যার একটা প্রশ্ন এসেছে একটু প্রাসঙ্গিক। সায়দ বিন আব্দুস সালাম উনি জিজ্ঞাসা করেছেন যে লিভার ফেলিওরে কম্পেনসেশন কিভাবে হয় বা কে করে? লিভার ফেলিওরে
লিভার ফেলিয়ার যদি অ্যাসিড বেস ডিসঅর্ডার হয় তখন লিভার আর বেশি টেক পার্ট করে না, তখন কিডনি, কারণ অ্যাসিড বেস ডিসঅর্ডারে কিন্তু মূল অর্গান হচ্ছে মেনটেন করা হচ্ছে একটা কিডনি, একটা হচ্ছে লাং। লিভার শুধু মেটাবলিক যে কম্পেনসেশন হয় সেখানে লিভার পার্ট টেক করে, মানে টেক্স পার্ট ইন কম্পেনসেশন, কিন্তু সেখানে মূল কম্পেনসেশনটা কিন্তু করে কিডনি, লিভার পার্শিয়ালি কিছু করে। সুতরাং এখানে লিভার ফেলিয়ার থাকলে সে তার লিভারের যে কম্পেনসেটরি পার্টটা ছিল সেই পার্টটা হবে না, কিন্তু কিডনি তখন উইল টেক ওভার এন্ড কিডনি উইল ট্রাই টু কম্পেনসেট ফর দ্য হোল থিং। সুতরাং সেখানে আমাদের এখানে কিডনির কম্পেনসেটরি মেকানিজমটাই বেশি ইম্পর্টেন্ট। আর যখন মেটাবলিক কোনো অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়, মেটাবলিক অ্যাসিডোসিস কিংবা অ্যালকালোসিস, তখন রেসপিরেটরি কম্পেনসেশনটাই বেশি ইম্পর্টেন্ট। ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় কি ওরা কি কথা, মানে যারা পরে ওরা কি ইচ্ছা করলে কথা বলতে পারে না? হ্যাঁ স্যার, পারবে স্যার, তাহলে আমরা তো সেটা বলা করবো এখন থেকে। হ্যান্ড রেজ করলেই স্যার আমরা অ্যালাউ করে দিব স্যার। অ্যানালাইজ করে কথা বলতে বলেন, তাহলে আমরা মনে হয় তাদের বুঝতে সুবিধা। তো এইটুকু পর্যন্ত আশা করি আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে এ পর্যন্ত আমরা যেটা বললাম, তার মানে হচ্ছে আমাদের পিএইচ ডিপেন্ডস অন দ্য রেশিও অফ বাইকার্বনেট অ্যান্ড PaCO2। তার মানে পিএইচ ইজ প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই PaCO2। এখন কোন কারণে যদি বাইকার্বনেট কমে যায় তাহলে PaCO2 কমে যাবে, এটি হচ্ছে কম্পেনসেটরি রেসপন্স। ঠিক আছে, কোন কারণে যদি বাইকার্বনেট বেড়ে যায় PaCO2 বাড়বে, কারণ এই রেশিওটাকে ঠিক রাখতে হলে, মানে নর্মালের কাছাকাছি আনতে হলে এটাকে বাড়তে হবে, তাই না? এটি হচ্ছে আমাদের এই কম্পেনসেটরি রেসপন্স। এই কম্পেনসেটরি রেসপন্স হচ্ছে দুইটা অর্গান মূলত এখানে রোল প্লে করে, প্রাইমারি রোল। একটা হচ্ছে লাং, যেটা উইদিন মিনিটস কম্পেনসেশন করে ফেলে, আর একটা হচ্ছে শুরু করে দেয়, আর একটা হচ্ছে কিডনি কম্পেনসেশন, পুরোপুরি কম্পেনসেশন হতে একটু সময় লাগে 3 to 5 days। ঠিক আছে স্যার? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ডক্টর আব্দুল্লাহ উনি কি প্রশ্ন করবেন স্যার? স্যার সরি স্যার, আমি আপনাকে ট্যাপ করলাম স্যার। স্যার আপনি একটা বলছেন স্যার যে যদি নরমাল পিএইচ পাই তাহলে আমরা মানে একটা ক্লু পাবো মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। ফাইন, রাইট, এক্স্যাক্টলি। স্যার এখন আমার স্যার একটু ছিল যে কম্পেনসেটেড এন্ড পার্শিয়ালি কম্পেনসেটেড অ্যাসিডোসিস অ্যালকালোসিস, তাহলে এই টার্মটা স্যার আমরা কখন ইউজ করব স্যার? এই টার্মটা ইউজ হবে না, কারণ হচ্ছে পার্শিয়ালি কম্পেনসেটেড বলে টার্মটা এরকম সাধারণত বলা হয় মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি কম্পেনসেশন। জি স্যার, সুতরাং এখানে পার্শিয়াল বলে গেছে, সবসময় এটা পার্শিয়ালি হবে, এটা কোনো সময় কমপ্লিট কম্পেনসেশন হবে না। মানে এমন হবে না যে মেটাবলিক অ্যাসিডোসিসে লাং তখন হাইপার ভেন্টিলেট করে একদম মেটাবলিক অ্যাসিডোসিস কারেক্ট করে দিবে, তা হবে না। There will be some amount of metabolic acidosis, কিন্তু এটা কিছুটা towards normal যাবে। বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা একটু সিস্টেমিক অ্যাপ্রোচে যাই। প্রথম কথা হচ্ছে রিডিউস পিএইচ হলে আমরা বলি অ্যাসিডেমিয়া, এলিভেটেড পিএইচ হলে বলি অ্যালকালেমিয়া। আচ্ছা, প্রাইমারি ডিসঅর্ডারে যেমন মেটাবলিক অ্যাসিডোসিসে কি হবে? বাইকার্বনেট কি হয় মেটাবলিক অ্যাসিডোসিসে? বাইকার্বনেট মেটাবলিক অ্যাসিডোসিস পিএইচ কমে গেছে, এখানে বাইকার্বনেট কমে যাবে এবং কম্পেনসেটরি রেসপন্স কি হবে? PaCO2 কমে যাবে। আমরা যেটা বললাম এতক্ষণ ওটাকে এখন আমরা একটু মানে চার্টের মধ্যে দেখতে যাচ্ছি, তাহলে বুঝতে পারছি। মেটাবলিক অ্যালকালোসিস কি হয়? পিএইচ বেড়ে যায়, তাহলে বাইকার্বনেট বেড়ে যাবে। এখানে প্রাইমারি চেঞ্জটা কিন্তু হচ্ছে বাইকার্বনেটে, এবং এখানে যেহেতু বাইকার্বনেট বেড়ে গেছে PaCO2 বেড়ে যাবে। ওকে, রেসপিরেটরি অ্যাসিডোসিসে প্রাইমারি চেঞ্জটা কিন্তু PaCO2 তে, কারণ রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস রেসপিরেটরি মূল এটা হচ্ছে ও কার্বন ডাই অক্সাইড ধরে রেখে কিংবা ছেড়ে দিয়ে এই অ্যাসিড বেস ডিসঅর্ডারের টেক পার্ট করে, তাই না? সুতরাং এখানে ওর যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস হয় তার মানে CO2 বেড়ে গেছে, তার মানে PaCO2 বেড়ে গেছে, মানে কার্বন ডাই অক্সাইড সে ধরে রাখছে, মানে হাইপারভেন্টিলেশন হচ্ছে, PaCO2 ধরে রাখছে। সুতরাং PaCO2 বেড়ে যায় তাহলে বাইকার্বনেটও বেড়ে যাবে। ঠিক আছে, তখন কি হবে? মেটাবলিক কম্পেনসেশন। এখানে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস হয় রেসপিরেটরি কম্পেনসেশন, আর রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস হবে মেটাবলিক কম্পেনসেশন। ইজ ইট ক্লিয়ার? ওকে, সুতরাং রেসপিরেটরি অ্যালকালোসিসে কি হয়? পিএইচ বেড়ে যায়, এখানে PaCO2 কমে যায়, কারণ পিএইচ বেড়ে গেছে,
মানে অ্যালকালোসিস হয়েছে, কারণ PaCO2 শরীর থেকে কমে যাবে, মানে অ্যাসিড না কমে গেলে অ্যালকালোসিস কেমন করে হবে? PaCO আমি সেটাই বলে মনে রাখবেন যে বাইকার্বনেট হচ্ছে বেস আর CO2 হচ্ছে অ্যাসিড। তাহলে এটুকু মনে রাখলে আমরা সহজ হবে। সুতরাং বাইকার্বনেট রেসপিরেটরি অ্যালকালোসিসে পিএইচ বেড়ে যায়, PaCO2 কমে যায়, PaCO2 কমে গেলে কিন্তু বাইকার্বনেট কমে যাবে, বাইকার্বনেট কমে যাবে। বাইকার্বনেট কমে যাচ্ছে যে এটা হচ্ছে মেটাবলিক কম্পেনসেশন। Compensatory changes are designed to keep the PaCO2 bicarbonate ratio constant. এটি হচ্ছে ডিজাইনটাই আমার এরকম যে এই যে বলছি আমরা যে pH is proportional to bicarbonate divided by PaCO2, এই রেশিওটাকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করে। উপরেরটা বেড়ে গেলে নিচেরটাও বাড়বে, নিচেরটা বেড়ে গেলে উপরেরটাও বাড়বে, উপরেরটা কমে গেলে নিচেরটা কমবে, নিচেরটা কমে গেলে উপরেরটাও কমবে। ঠিক আছে, তো ওই রেশিওটা মনে রাখলেই হবে। আচ্ছা, এখন আমরা বলি যে মেটাবলিক অ্যাসিডোসিসে কম্পেনসেশনটা কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস মানে হচ্ছে বাইকার্বনেট ইজ লো। ওকে, সুতরাং এখানে আমরা জানি PaCO2 কমে যাবে। এখন PaCO2 কিভাবে কমবে? কম্পেনসেশন টু রেস্টোর দ্য রেশিও বাই রিডিউসিং PaCO2। PaCO2 কমবে হচ্ছে যদি হাই ইনক্রিজ ভেন্টিলেশন হয়। তার মানে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসে সেই জন্য সবসময় আপনি দেখবেন পেশেন্টরা খুব লম্বা লম্বা শ্বাস নেয়, যেটাকে আমরা বলি কুসপন্স রেসপিরেশন, ডিপ সাইং ব্রিদিং। এটা হয় হচ্ছে তার কারণটা হচ্ছে যে এখানে লাং ইজ ট্রাইং টু গেট রিড অফ কার্বন ডাইঅক্সাইড মানে অ্যাসিড টু কম্পেনসেট ফর দ্য অ্যাসিডোসিস। মানে অ্যাসিডোসিস কমাতে যাচ্ছে, সে শরীর থেকে সে অ্যাসিড বের করে দিচ্ছে। অ্যাসিড মানে হচ্ছে CO2 বের করে দিচ্ছে শরীর থেকে। তাহলে বাইকার্বনেট যদি কমে যায় কোনো কারণে আমাদের শরীরে, এটা মানে এটা সাধারণত ঘটে হচ্ছে মেটাবলিক ডিরেঞ্জমেন্টের জন্য, সেখানে এটাকে আমরা বলি মেটাবলিক অ্যাসিডোসিস। তখন কিন্তু PaCO2 কমে যাবে, কমবে কি হবে? ইনক্রিজ অ্যালভিওলার ভেন্টিলেশন। এখন এই যে PaCO2 কমবে, বাইকার্বনেট কমে গেলে কতটুকু কমবে? আমরা বলছি যে পুরোপুরি কম্পেনসেশন, ফুল কম্পেনসেশন হয় না, কিন্তু দ্যার ইজ পার্শিয়াল কম্পেনসেশন। আর কতটুকু কমবে সেইটা বের করার জন্য যে একটা মানুষের যদি বাইকার্বনেট হয়, বাইকার্বনেট নর্মাল আমরা ধরি 24 ± 2, তো আপনার যদি আমরা মনে করি যে বাইকার্বনেট কমে 18 হয়ে গেছে, হ্যাঁ, কিংবা 16 হয়েছে, ওর PaCO2 কত হবে সেটা কিন্তু বের করার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটাকে বলা হয় উইন্টার্স ফর্মুলা। এটা খুবই বিখ্যাত একটা ফর্মুলা। উইন্টার সাহেব এই ফর্মুলা আবিষ্কারের জন্য অনেক পুরস্কার পেয়েছেন। তো উইন্টার্স ফর্মুলা সেই ফর্মুলা হচ্ছে যে কারো বাইকার্বনেট যদি কমে যায় কিংবা কমে যায় মানে অ্যাসিডোসিস হয়, তাহলে PaCO2 কত হবে? PaCO2 হবে 1.5 টাইমস বাইকার্বনেট +8 ± 2 মিলিমিটার মার্ক। এটা হবে ওর PaCO2। বোঝা গেল? ওকে, সেইটা হচ্ছে, এটার নাম হচ্ছে উইন্টার্স ফর্মুলা। আচ্ছা, এবার তার মানে আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করেন একজন বাইকার্বনেট কমে যে 16 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা 16 মিলিমোল পার লিটার হলো, এবং পেশেন্ট হ্যাজ গট মেটাবলিক অ্যাসিডোসিস। ওর PaCO2 তাহলে কত হওয়া উচিত? হচ্ছে 1.5 টাইমস 16, মানে হচ্ছে 16 + 8 24 + 8, তার মানে হচ্ছে 32 ± 2, তার মানে 30 থেকে 34 হওয়া উচিত ওর PaCO2। ওর PaCO2 যদি 30 থেকে 34 থাকে, ওর বাইকার্বনেট যদি 16 থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে এই পেশেন্ট ইজ ফুললি কম্পেনসেটেড এবং এর কম্পেনসেশন হয়েছে। ফুললি কম্পেনসেটেড বলা ঠিক হবে না, মানে দেয়ার ইজ রেসপিরেটরি কম্পেনসেশন এবং কম্পেনসেশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট। ফুললি বলা উচিত না, বলা উচিত অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন। সুতরাং কারো যদি বাইকার্বনেট 16 থাকে, তখন তার PaCO2 হওয়া উচিত 1.5 টাইমস 16 + 8 ± 2। এটা হচ্ছে উইন্টার্স ফর্মুলা। ওকে, মানে 1.5 টাইমস বাইকার্বনেট +8 ± 2, এটা হচ্ছে উইন্টার্স ফর্মুলা। এই উইন্টার্স ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা যদি বুঝতে চাই, আমাদের দেখবেন পরে আমরা যখন অ্যাসিড বেস ডিসঅর্ডার এক্সাম্পল গুলি দেখবো, তখন দেখবেন যে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলা দিয়ে আমরা সবসময় বের করব যে তার একজন মানুষের যদি বাইকার্বনেট কমে যায়, তার PaCO2 কত হওয়া উচিত। আমরা জানি যে বাইকার্বনেট কমে গেলে PaCO2 কমবে, তো কমে কোথায় যাবে, কত হবে, সেটা বের করার ফর্মুলাটা হচ্ছে উইন্টার্স ফর্মুলা। ওকে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে আমাদের। স্যার, পরবর্তী স্লাইডে যাওয়ার আগে স্যার দুই তিনটা প্রশ্ন এসেছিল একই রকম মোটামুটি, যে আমরা স্যার এবিজি করার জন্য সবসময় আর্টেরিয়াল ব্লাডই কেন চুজ করি? আমরা চাইলে ভেনাস ব্লাড চুজ করতে পারবো কিনা, এবং যদি চুজ করা হয় ভেনাস ব্লাড, সেক্ষেত্রে আর্টেরিয়াল এবং ভেনাস ব্লাডের পার্থক্য কিভাবে করতে পারবো? আর আরেকটা স্যার প্রশ্ন এসেছে যে এবিজি ব্লাড স্যাম্পলে আমরা হেপারিন ইউজ করি কিনা এবং কেন করি? আচ্ছা, এবিজি প্রথম কথা হচ্ছে সেটা আবার এবিজি নিয়ে কথা বলতে হবে।
এপিজি মানে হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস, সেটা আর্টারি থেকে নিব। ভেনাস ব্লাড গ্যাস আর আর্টেরিয়াল ব্লাড গ্যাসের মধ্যে তফাৎ আছে, ভেরিয়েশন একটু ডিফারেন্স হয়। আপনার PaCO2 PO2 সবগুলোতে ডিফারেন্স হয়, পিএইচও ডিফারেন্স হয় কিছু। তো সেই জন্য আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস নেই, কারণ আর্টেরিয়াল ব্লাড গ্যাসটাই আপনার বডির যে অ্যাসিড বেস ডিসঅর্ডারের যে চেঞ্জটা হচ্ছে সেটা সবচেয়ে ভালো রিফ্লেক্ট করে দেন ভেনাস ব্লাড। ভেনাস ব্লাড নিতে পারলে সুবিধা হতো, কারণ ভেনাস ব্লাড তো নেওয়া সহজ, আর্টেরিয়াল ব্লাড নেওয়া অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, এবং সে কিন্তু আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাসটা নেই, কারণ এখানে আর্টেরিয়াল ব্লাড গ্যাসে যে আপনি যে পিএইচ পাবেন, দ্যাট more closely or most closely represents your acid base status of your body, not venous blood. তো সেই জন্য আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস করি, কারণ আর্টেরিয়াল ব্লাড গ্যাসেই এই আমাদের বডির রিপ্রেজেন্টেটিভ যে ভ্যালুগুলো দরকার সেগুলো পাওয়া যায়। স্যার কোনো পেশেন্ট যদি শকে থাকে সেক্ষেত্রে তো স্যার আর্টেরিয়াল ব্লাডটা নেওয়া একটু কষ্ট হয়ে যাবে। আর্টেরিয়াল ব্লাড গ্যাসের উপায় আছে, হ্যাঁ আর্টেরিয়াল ব্লাড নেওয়ার উপায় আছে। আপনি শকে থেকে আপনি যদি দেখেন যে ওর রেডিয়াল পালস পাওয়া যাচ্ছে না, আপনি রেডিয়াল আর্টারি নিতে পারবেন না, অনেক সময় এই ফেমোরাল আর্টারি থেকেও নেওয়া হয় আপনার, মানে তখন বড় আর্টারি মানে ফেমোরাল আর্টারি। শকে থাকলে সাধারণত ফেমোরাল মানে ওদের পালসেশন থাকে, ওর যে পালস থাকে, হয়তো রেডিয়াল পালসটা খুবই ফিবল, কিন্তু ফেমোরাল পালসটা ইউজুয়ালি মোর স্ট্রঙ্গার থাকে। ফেমোরাল পালস আপনি ইচ্ছা করে ফেমোরাল থেকেও নিতে পারেন আর্টেরিয়াল ব্লাড গ্যাস করার জন্য। সুতরাং আপনার সেই ক্ষেত্রে আপনার, তবে আপনি যদি আর্টারিয়াল লোকেশনটা, আপনার যদি পালস ফিবল থাকে, আপনি যদি আর্টারিয়াল লোকেশনটা ঠিক মতো নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ওখান থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। স্যার আর হেপারিনটা কেন ব্যবহার করা হয় স্যার, এটা একটু যদি সাজেস্ট করতেন। বুঝি নাই স্যার আমরা হেপারিন কেন ইউজ করি এবিজি স্যাম্পল কালেকশনের সময়? হেপারিন নাহলে তো ক্লট করে যাবে ব্লাড। ব্লাড ক্লট করলে তো আমরা তো এটা সিরাম থেকে মাপবো না, আমরা মাপবো হোল ব্লাড থেকে। হোল ব্লাড থেকে মাপতে গেলে আপনাকে এটা হেপারাইজ করতে হবে, নাহলে তো হোল ব্লাড থাকবে না, তাহলে ক্লট করে যাবে। ক্লট করলে তো সিরামে চলে যাবে, তাই না? সিরাম আলাদা হয়ে যাবে। সুতরাং আমরা তো হোল ব্লাড থেকে এই পিএইচ, PaCO2 এগুলো মাপতে চাই। সুতরাং এই জন্য আমাদের এটা হেপারাইজ করতে হবে। বুঝা গেল? আর কোনো কোশ্চেন আছে? স্যার প্রশ্ন আসলে স্যার অনেক আছে, এখন স্যার আমরা তাহলে পরবর্তী স্লাইডে শেয়ার দিই একটা। না, আপনি যেগুলো রেলেভেন্ট মনে করেন সেগুলো আমাকে বলেন, হ্যাঁ, কারণ সব কোশ্চেন নিতে গেলে যদি মনে করেন যে কোনোটাই বার্নিং কোশ্চেন কিংবা কয়েকজন জিজ্ঞেস করতেছে, সেই কোশ্চেন গুলো নিতে পারেন আর কি। জি জি স্যার, ওকে স্যার। আচ্ছা, তাহলে আপনার আমরা এবার যাই মেটাবলিক অ্যালকালাইজ। মেটাবলিক অ্যালকালাইজে কিরকম কনভারসেশন হবে? মেটাবলিক অ্যালকালাইজে কি হয়, বাইকার্বনেট ইজ হাই, ফলে বাইকার্বনেট বেশি। তার বাইকার্বনেট যদি বেড়ে যায় তাহলে PaCO2 কি করতে হবে, বাড়তে হবে। তার PaCO2 কেমন করে বাড়বে, সেটা হচ্ছে বাই ইনক্রিজিং কম্পেনসেশন টু রেস্টোর দ্য রেশিও বাই ইনক্রিজিং PaCO2। আমাদের সবসময় রেশিওটাকে ঠিক রাখবো আমরা, বাইকার্বনেট আর PaCO2 রেশিও। তো বাইকার্বনেট বেড়ে গেলে PaCO2 বাড়তে হবে। তো বাড়বে কি হবে, এখানে হচ্ছে ডিক্রিজ অ্যালভিওলার ভেন্টিলেশন, মানে হাইপারভেন্টিলেশন। হাইপারভেন্টিলেশন হলে আমাদের শরীরের মধ্যে PaCO2 জমে থাকবে, কারণ আমাদের অ্যালকালোসিস আছে। এখন লাং কি করবে, কার্বন অ্যাসিড ধরে রেখে আমাদের অ্যালকালোসিসটাকে ঠিক করার চেষ্টা করবে, তাই না? খুবই সহজ ব্যাপার। সুতরাং বাইকার্বনেট বেড়ে যায়, PaCO2 তখন বাড়বে। PaCO2 যে বাড়বে, এইটার একটা ফর্মুলা আছে যে কতটুকু বাড়বে PaCO2, ঠিক আছে, বাইকার্বনেট। যেমন তার এই ফর্মুলাটা, এটা এখন আলাদা নাম নাই, কিন্তু এটা একটা ফর্মুলা। এটা হচ্ছে 0.7 টাইমস মেজার্ড বাইকার্বনেট মাইনাস নর্মাল বাইকার্বনেট প্লাস 40 প্লাস মাইনাস 2। এটা হচ্ছে আপনি, মানে বাইকার্বনেট যদি কারো বেড়ে যায় মেটাবলিক অ্যালকালোসিস হওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি ওর কত PaCO2 এক্সপেক্ট করেন, সেটা হচ্ছে মানে PaCO2 কত হওয়া উচিত, এটা হচ্ছে 0.7 টাইমস মেজার্ড বাইকার্বনেট মাইনাস নর্মাল বাইকার্বনেট প্লাস 40 প্লাস মাইনাস 2। যেমন ধরেন কারো যদি সিরাম বাইকার্বনেট হয় 34, তা আমরা বলছি বাইকার্বনেট, আচ্ছা আমি একটা বলি বাইকার্বনেট যে ভ্যালুটা, দেখেন অনেক জায়গায় অনেক রেঞ্জ আছে, কোনো জায়গায় পাবেন 23 to 28, কোনো জায়গায় 20। তা আমরা মনে রাখার জন্য সবচেয়ে সহজ হচ্ছে, মনে রাখবেন বাইকার্বনেট লেভেল হচ্ছে 24, এটা মনে রাখবেন সবসময়, মনে রাখবেন 24। আসলে 24 প্লাস মাইনাস 2, কিন্তু 24 মনে রাখলেই ভালো। আমরা 3টা ভ্যালুজ আপনাদের বলবো, বারবার বলবো, সেই ভ্যালুজ গুলো মনে রাখবেন। যেমন অ্যানায়ন গ্যাপ আমরা পরে আসবে আমাদের কাছে, অ্যানায়ন গ্যাপ মনে রাখবেন 12, বাইকার্বনেট 24, PaCO2 40, 40, 12, 24, 40, এই 3টা ভ্যালু মনে রাখেন। অ্যানায়ন গ্যাপ সবসময় 12 দিয়ে হিসাব করবেন, হ্যাঁ।
বাইকার্বনেট সবসময় 24 দিয়ে হিসাব করবেন, কারণ আপনার রেঞ্জ থাকলে তো আপনি কোনটা দিয়ে হিসাব করবেন সেটা আপনাকে বুঝতে হবে। সে বাইকার্বনেট সবসময় 24 দিয়ে হিসাব করবেন, আর PaCO2 সবসময় 40 দিয়ে হিসাব করবেন। 12, 24, 40, 12, 24 and 40 এই তিনটা ভ্যালু সবসময় মাথার মধ্যে গেঁথে নেন, তাহলে আপনার সহ্য হবে বুঝতে। তো এখানে দেখেন বাইকার্বনেট হচ্ছে 34, তা আমরা যদি নর্মাল আমরা 0.7 টাইমস নর্মাল মেজার বাইকার্বনেট মাইনাস নর্মাল বাইকার্বনেট, মানে এখানে 10, 0.7 টাইমস 10 মানে 7 প্লাস 40 47, এখানে পেশেন্টের PaCO2 হবে 47 প্লাস মাইনাস 2, ঠিক আছে, মানে 45 to 49 এর মধ্যে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে রেসপিরেটরি কম্পেনসেশন ফর মেটাবলিক অ্যালকালোসিস। এর আগে আমরা বলছিলাম রেসপিরেটরি কম্পেনসেশন ফর মেটাবলিক অ্যাসিডোসিস, সেটাতে আমরা বলছি উইন্টার্স ফর্মুলা। উইন্টার্স ফর্মুলাটাকে উইন্টার্স ফর্মুলা হচ্ছে 1.5 টাইমস বাইকার্বনেট, ওকে, প্লাস 8 প্লাস মাইনাস 2। মনে আছে আপনার উইন্টার্স ফর্মুলা? আবার আমরা একটু দেখে নিই, কারণ ভুলে যেয়ে থাকেন। 1.5 টাইমস বাইকার্বনেট প্লাস 8 প্লাস মাইনাস 2, এটা হচ্ছে, এটা হবে উইন্টার্স ফর্মুলা হচ্ছে, এটা হবে PaCO2 ইন মেটাবলিক অ্যাসিডোসিস। আর মেটাবলিক অ্যালকালোসিসের ফর্মুলাটা হচ্ছে 0.7 টাইমস, মানে যত বাইকার্বনেট পাওয়া গেছে এবং নর্মাল বাইকার্বনেট থেকে, এখানে বাইকার্বনেট বেশি, মেজার বাইকার্বনেট মাইনাস নর্মাল বাইকার্বনেট প্লাস 40 প্লাস মাইনাস 2, ঠিক আছে। এই দুটা ফর্মুলা আমরা শিখলাম। এখন আমরা আসি যে রেসপিরেটরিতে কি রেসপিরেটরি কম্পেনসেশন হবে হচ্ছে মেটাবলিক কম্পেনসেশন। রেসপিরেটরিতে হাইপোভেন্টিলেশন হয়, তখন হয় রেসপিরেটরি অ্যাসিডোসিস, তার মানে কার্বন ডাইঅক্সাইড জমে যাচ্ছে শরীরে। কার্বন ডাইঅক্সাইড জমে যায়, তখন বাইকার্বনেট কি হবে? বাইকার্বনেটও বেড়ে যাবে, কারণ বাইকার্বনেট না বাড়লে রেশিওটা ঠিক থাকবে না। বাইকার্বনেট যখন বাড়বে, সেটা কতটুকু বাড়বে সেটা আমরা দেখবো যে মেটাবলিক কম্পেনসেশন কতটুকু হয়। এখন এখানে মেটাবলিক কম্পেনসেশনটা আমরা বলছি যে মূলত আলটিমেটলি করা হচ্ছে কিডনি মানে রেনাল কম্পেনসেশন, কিন্তু এটা একটু সময় লাগে, এই জন্য এটাকে বলে এটা একটু ক্রনিক স্টেজে, মানে 3 থেকে 5 দিন মতো সময় লাগে। এই জন্য রেনাল কম্পেনসেশন একটু সময় লাগে, এই জন্য এটা ক্রনিক। কিন্তু অ্যাকিউট একটা কম্পেনসেশন হয়, যেটা সেলুলার সেল বাফারিং এর জন্য, র্যাপিড সেল বাফারিং অ্যাকিউট স্টেজে হয়, এবং সেখানে আপনার এই বাইকার্বনেট বেড়ে যাবে যদি PaCO2 বাড়ে। কতটুকু বাড়বে সেটা হচ্ছে acute state bicarbonate increase 1 millimole per liter for each 10 millimeter mercury increase in PaCO2, মানে PaCO2 যদি 10 বাড়ে তার জন্য 1 millimole bicarbonate বাড়বে। আর ক্রনিক মানে যখন কিডনি উইল টেক ওভার, কিডনি যখন পুরোপুরি টেক ওভার করে ফেলবে, তখন দেখা যাবে যে বাইকার্বনেট ইনক্রিজেস 3 millimole per liter for each 10 millimeter increase in PaCO2। তার মানে PaCO2 বাড়লে বাইকার্বনেট বাড়বে, এবং ক্রনিক স্টেটে মানে যখন কিডনি টেক ওভার করবে তখন PaCO2 10 বাড়লে 3 মিলিমোল বাইকার্বনেট বাড়বে। এটা হচ্ছে এই কম্পেনসেশন রেসপিরেটরি অ্যাসিডোসিসে মেটাবলিক কম্পেনসেশন। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসি রেসপিরেটরি অ্যালকালোসিসে কি হয়? PaCO2 কমে যায়, কারণ এই CO2 হচ্ছে অ্যাসিড, সেখানে এটা মূলত হচ্ছে হাইপার ভেন্টিলেশনে হয় রেসপিরেটরি অ্যালকালোসিস। তো PaCO2 কমে যায়, কমে গেলে এখানে কি করতে হবে? বাইকার্বনেটকেও কমতে হবে আপনার এটা কম্পেনসেশনের জন্য। এবং এখানেও একইভাবে যে অ্যাকিউট কম্পেনসেশনটা করে হচ্ছে সেল বাফারিং দিয়ে, আর ক্রনিক কম্পেনসেশন মানে রেনাল কম্পেনসেশনটা করতে একটু সময় লাগে, সেটা হয় কিডনি করে একটু কয়েকদিন সময় লাগে, ফিউ ডেজ। তো সেখানে PaCO2 যে কমে যায়, বাইকার্বনেট কমবে। বাইকার্বনেট কত কমবে? ওখানে ছিল 1 আর 3, এখানে হচ্ছে 2 আর 4, এটা মনে রাখবেন। Bicarbonate decreases 2 millimole for each 10 millimeter fall in PaCO2 acute stage, আর chronic state মানে যখন কিডনি টেক ওভার করবে তখন chronic state হবে bicarbonate decreases 4 millimole per liter for each 10 millimeter fall in PaCO2। ওকে, এটা হচ্ছে কম্পেনসেশন। তাহলে এখন আমরা সিম্পল না মিক্স অ্যাসিড ডিসঅর্ডার কাউন্ট করে বুঝবো। এটার একটা উপায় হচ্ছে যখন আপনি এই কম্পেনসেশন হিসাব করে দেখবেন যে কম্পেনসেশনটা ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তার মানে এটা সিম্পল অ্যাসিড ডিসঅর্ডার, এখানে অন্য অ্যাসিড বেস ডিসঅর্ডার গুলো আসে না, ঢুকে নাই। কিন্তু আপনি যখন দেখবেন যে কম্পেনসেশনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে যতটুকু বাড়া উচিত ছিল ততটুকু বাড়ে নাই, তাহলে বুঝতে হবে এখানে অন্য অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে, যার জন্য কম্পেনসেশনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। If calculated compensation within expected range, simple acid base disorder, more or less than expected, mixed acid base disorder.
অ্যাসিড মিক্সড না সিম্পল বোঝার উপায় একটা তো আগে বলছিলাম যে পিএইচ যদি নর্মাল হয় 7.4 হয় তাহলে বুঝতে হবে যে এটা মিক্সড অ্যাসিডিটি ডিসঅর্ডার, কারণ আপনার পিএইচ অ্যাসিডিটি ডিসঅর্ডারে কখনো পিএইচ নর্মাল হবে না। সুতরাং এটা আরেকটা উপায় হচ্ছে যে কম্পেনসেশনটা অ্যাপ্রোপ্রিয়েট না ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কম্পেনসেশন যদি inappropriate হয় then probably there is mixed acidity disorder. কম্পেনসেশন যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তার মানে হচ্ছে এটার মধ্যে অন্য কোনো ঝামেলা নাই, অন্য কোনো অ্যাসিডিটি ডিসঅর্ডার এখানে নাই। ওকে, আচ্ছা এখন আমরা আরো দু একটা জিনিস আমাদের জানতে হবে যে মেটাবলিক অ্যাসিডোসিসে আপনি যদি আসলে জানতে চান যে মেটাবলিক অ্যাসিডোসিসটা কেন হলো এই মানুষের, ইফ ইউ রিয়েলি ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে আপনাকে আরো দুটা জিনিস আপনাকে জানতে হবে। একটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ, একটা হচ্ছে অসমোলাল গ্যাপ। এই দুটা গ্যাপ আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটা গ্যাপ দিয়ে আমরা উই ক্যান ডায়াগনোজ অ্যাসিড-বেস ডিসঅর্ডার। যে মেটাবলিক আপনি বুঝলেন এই পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস আছে, কিন্তু কেন হলো সেটা তো আমাদের জানতে হবে, নাহলে হাউ আর ইউ গোয়িং টু ট্রিট দিস পেশেন্ট। সেটা জানতে গেলে আমাদের আরো দুইটা জিনিস জানতে হবে, একটাকে আমরা বলি অ্যানায়ন গ্যাপ, আরেকটাকে বলি অসমোলাল গ্যাপ। এই দুটা টার্ম আপনাদের মনে রাখতে, অ্যানায়ন গ্যাপ আপনার আমি শিওর যে আপনারা শুনছেন অনেক বহুবার, হোয়াট ইজ অ্যানায়ন গ্যাপ। আর অসমোলাল গ্যাপও আপনারা হোপফুলি অনেকেই শুনেছেন। অসমোলাল গ্যাপ ফর হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিজম, তার মানে হচ্ছে যে অ্যানায়ন গ্যাপটা আমার দরকার যেটা কি নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস না হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস, এটা বোঝার জন্য। কারণ হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিসের কিছু কারণ আছে আর সেগুলো আমরা জানি এইসব কারণে হয়, আর নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিসও কিছু কারণে হয়, সেটাও আমরা জানি। সুতরাং আমরা যদি জানি এটাকে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস না হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস, তাহলে আমরা ওই কারণগুলো চিন্তা করব। আর হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস যখন আমরা পাই তখন কেন হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে সেটা বোঝার জন্য আমরা আরেকটা গ্যাপ ক্যালকুলেট করি, সেটা অসমোলাল গ্যাপ। এগুলো খুব কঠিন কিছু না, নামটা আপনাকে একটু মনে রাখতে হবে, আমরা এখনই ডিসকাস করি এই জিনিসটা কি। এখন আমরা বলি হোয়াট ইজ অ্যানায়ন গ্যাপ। আপনারা নিশ্চয়ই এই টার্মটার সঙ্গে পরিচিত অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ মানে হচ্ছে আমাদের বডিতে ক্যাটায়ন আছে, অ্যানায়ন ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভলি চার্জ আয়ন, যেগুলো সোডিয়াম, পটাশিয়াম, তারপরে আরো অনেক আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অনেক আছে। হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনার ক্যাটায়ন। অ্যানায়ন যেমন আছে আমাদের, অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভলি চার্জ আয়ন, ক্লোরাইড, বাইকার্বনেট, তারপরে আপনার আরো অ্যানায়ন আমাদের শরীরে আছে, যেমন একটা ইম্পর্টেন্ট অ্যানায়ন হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিন নেগেটিভলি চার্জ অ্যালবুমিন। তারপরে আপনার অন্য অন্য যে অ্যানায়নগুলো আছে ফসফেট, তারপর আপনার ল্যাকটেট, এই ধরনের আরো অ্যানায়ন গ্যাপ, আরো অ্যানায়ন আমাদের বডিতে আছে। এখন অ্যানায়ন গ্যাপটা কেন তৈরি হলো? তার মানে আমাদের বডিতে কি ক্যাটায়ন আয়ন সমান থাকে না? আমাদের বডিতে ক্যাটায়ন আয়ন সমানই থাকে, সমান। যদি যে পরিমাণ ক্যাটায়ন আছে সেই পরিমাণ অ্যানায়ন আছে। কিন্তু আমরা তো যে মেজার করি, আমরা যে ব্লাডে যে মেজার করি, আমরা সব ক্যাটায়ন সব অ্যানায়ন তো মেজার করি না, করা সম্ভব না, কারণ এত অ্যানায়ন আছে, এত ক্যাটায়ন আছে, সব মেজার করতে গেলে আপনাকে অনেক কিছু টেস্ট করতে হবে এবং সেটা সম্ভব না। আমরা মূলত যেগুলো ইম্পর্টেন্ট ক্যাটায়ন, ইম্পর্টেন্ট অ্যানায়ন, সেগুলো মেজার করি। তো নর্মালি আমরা যে দুইটা ক্যাটায়ন মেজার করি, সেটা একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে পটাশিয়াম। এই দুটো ক্যাটায়ন আমরা সবসময় মেজার করি। আর যে দুটা অ্যানায়ন আমরা সাধারণত সবসময় মেজার করি, ইলেকট্রোলাইট যখন করি তখন আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট করি, তাই না? যে কারণে অ্যানায়ন বলে আমরা সাধারণত মেজার করি সেটা ক্লোরাইড আর বাইকার্বনেট। দেখা গেছে যে আমরা আসলে যে অনেক অনেক ক্যাটায়ন আমরা মেজার করতেছি না, অনেক অ্যানায়ন মেজার করতেছি না। আমরা আসলে যত আনমেজার্ড ক্যাটায়ন আছে তার থেকে আনমেজার্ড অ্যানায়ন অনেক বেশি। তার মানে অ্যানায়ন আমরা কম মেজার করি, যতগুলো অ্যানায়ন তার থেকে কম মেজার করি, এবং ক্যাটায়ন আমরা তার মানে আনমেজার্ড ক্যাটায়ন হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন বেশি। এই জন্য সবসময় একটা গ্যাপ থাকে। আমরা যদি ক্যাটায়ন যদি ধরি সোডিয়াম, পটাশিয়াম, আর অ্যানায়ন যদি ধরি ক্লোরাইড, বাইকার্বনেট, এই দুগুলো যদি সোডিয়াম আর পটাশিয়াম যোগ করি, ক্লোরাইড, বাইকার্বনেট যোগ করি, সমান হবে না, কারণ আমরা অনেক অ্যানায়ন আমরা মেজার করি নাই। আমরা তার মানে আমরা অ্যানায়ন যেগুলো মেজার করি না তার পরিমাণ বেশি, যেগুলো আমরা ক্যাটায়ন মেজার করি না তার থেকে। এই জন্য অ্যানায়ন গ্যাপটা তৈরি হয়েছে। বোঝা গেল? এখন আমরা অ্যানায়ন গ্যাপ কেমন করে মাপবো? খুব সহজ, সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, এটা হলো অ্যানায়ন গ্যাপ। তার মানে হচ্ছে যে আমাদের শরীরে অ্যানায়ন যেগুলো আছে তার মধ্যে আমরা যে দুইটা মেজার করি সেই দুইটা, আর ক্লোরাইড, বাইকার্বনেট আর সোডিয়াম, পটাশিয়াম, এর মধ্যে একটা গ্যাপ থাকে সবসময়, এবং এটা সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। এখন হাই অ্যানায়ন গ্যাপ কখন হবে? আপনি মনে করেন
যে আপনার শরীরে আরেকটা অ্যাসিড চলে আসছে, যেমন ল্যাকটিক অ্যাসিড আপনার শরীরে জমা হয়েছে, ল্যাকটিক অ্যাসিডোসিস। এখানে এখানে ল্যাকটিক অ্যাসিডোসিস যদি আপনার হয়, ল্যাকটিক অ্যাসিড হয়, তাহলে এখানে কিন্তু আপনার মানে একটা হচ্ছে অ্যাসিডোসিস হয়েছে, এবং এখানে কিন্তু অ্যানায়ন যেটা এখান থেকে বের হবে ল্যাকটিক অ্যাসিড, সেটা ল্যাকটেট। ল্যাকটেট এখানে এসে জ্বর হয়েছে, কিন্তু ল্যাকটেট তো আমাদের শরীরে নর্মালি অনেক কম থাকে, কিন্তু কোনো কারণে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়েছে, আপনার ল্যাকটেট অনেক বেশি হয়েছে। তখন হলে কি, তখন যেটা দেখা গেল যে আমাদের ওই একটা নতুন অ্যানায়ন এসে আমাদের জায়গা দখল করছে, এবং এই যে অ্যাসিডোসিস হয়েছে সেটাকে বাফার করার জন্য বাইকার্বনেট ইউজড আপ হয়ে যাবে, সেটা বাইকার্বনেট পরিমাণ কমে যাবে, আর অন্য একটা অ্যানায়ন এসে সেই জায়গাটা দখল করবে। ঠিক আছে, যেমন ল্যাকটেট কিংবা আলফা হাইড্রোক্সি বিউটারেট, যেটা ডায়াবেটিক কিটোসিস হয়, সেই সেই অ্যানায়নটা এসে এখানে জায়গা দখল করবে। তাতে কি হবে যে বাইকার্বনেট পরিমাণ কমে যাবে, ক্লোরাইড ধরেন ঠিকই আছে, সমানই একই রকমই আছে। তাহলে এখন কি হবে, এখন আগে যে ডিফারেন্স ছিল সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, এখন তো এই ক্লোরাইড প্লাস বাইকার্বনেট আরো কমে গেল, ফলে এই গ্যাপটা তাহলে বেড়ে গেল। এইটাকে আমরা বলি হাই অ্যানায়ন গ্যাপ। হাই অ্যানায়ন গ্যাপ, হাই অ্যানায়ন গ্যাপ হবে, তার মানে এখানে নতুন কোন অ্যানায়ন এসে এখানে জড়ো হয়েছে, যে অ্যানায়নটা আমাদের বাইকার্বনেটের জায়গাটা দখল করে ফেলছে। এবং সেই জন্য সেটাকে আমরা যেহেতু মাপতেছি না, আমরা ক্লোরাইড বাইকার্বনেট মাপতেছি। এখন যদি আমরা সোডিয়াম প্লাস পটাশিয়াম তার থেকে ক্লোরাইড প্লাস বাইকার্বনেট বাদ দিই, তাহলে দেখেন এখানে এই 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 একটা গ্যাপ, এই গ্যাপটা আরো বড় হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে আগে ছিল, আগের স্লাইডে আপনি দেখছেন যে অ্যানায়ন গ্যাপ এইটুক ছিল, এখন আরো নতুন কিছু অ্যানায়ন এসে জড়ো হয়েছে, এবং বাইকার্বনেট এই যে অ্যানায়নটা আসছে সেটা তাকে সেই অ্যানায়ন যে অ্যাসিড ছিল সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য বাইকার্বনেট ইউজড আপ হয়ে গেছে, বাইকার্বনেটের জায়গাটা সেই অ্যানায়ন দখল করছে, কিন্তু সেই অ্যানায়ন তো আমরা মাপতেছি না। ফলে আমাদের মেজার করি সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, এখন আরো এই নাম্বারটা বিয়োগ করলে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা আরো বেশ বেড়ে যাবে, যেটাকে আমরা বলি হাই অ্যানায়ন গ্যাপ। নর্মাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে 12 প্লাস মাইনাস 2, এটা আমরা বলছি, এটা মনে রাখতে, নর্মাল প্লাস মাইনাস 2। আচ্ছা, ইফ দ্য অ্যানায়ন অফ দ্য অ্যাসিড, আচ্ছা এমন যদি হয় যে আপনি একটা পেশেন্টকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাওয়ালেন, মনে ধরে নেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি হয় তাহলে কি হবে, অ্যানায়ন গ্যাপ কিন্তু বাড়বে না। কেন বাড়বে না, যে এখানে কিন্তু ক্লোরাইড বাড়তেছে, ক্লোরাইড যেহেতু বেড়ে যাচ্ছে, মানে হাইপার ক্লোরেমিয়া হচ্ছে, হাইপার ক্লোরেমিয়া হয়ে যাওয়ার জন্য আপনার বাইকার্বনেট যেটা কমে গেছিল সেই জায়গাটা আপনার ক্লোরাইড দখল করতেছে, ফলে কিন্তু ক্লোরাইডটা আমরা মাপি, সেই জন্য আমরা যে মাপলে যে অ্যানায়ন গ্যাপ পাবো সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, সেখানে আপনার অ্যানায়ন গ্যাপটা বাড়বে না, কারণ এখানে ক্লোরাইড বেড়ে এই বাইকার্বনেটের জায়গাটা দখল করে ফেলছে। বুঝতে পারলেন? সুতরাং আমরা যে কি অ্যাসিড অ্যাড হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে আমাদের অ্যানায়ন গ্যাপ বাড়বে কিনা। যদি কোনো অ্যাসিডোসিসে হাইপার ক্লোরেমিয়া হয় তাহলে সেখানে আপনার অ্যানায়ন গ্যাপ বাড়বে না, নর্মাল অ্যানায়ন গ্যাপ হবে। যেমন হাইপারক্লোমিক অ্যাসিডোসিস অ্যানায়ন গ্যাপ ইজ নর্মাল। যেমন ডায়রিয়াতে যেটা হয়, বাইকার্বনেট লস হয়, জিআই লস অফ বাইকার্বনেট হয়, কিন্তু সেখানে ক্লোরাইড কিন্তু আপনার রিটেইনড হয়, ফলে ক্লোরাইড বেড়ে যায়, এই হাইপারক্যালোমিক মেটাবলিক অ্যাসিডোসিস হয়, সেই জন্য এখানে অ্যানায়ন গ্যাপ বাড়ে না। আবার রেনাল টিউবের অ্যাসিডোসিসেও একই ঘটনা ঘটে, রেনাল টিউবের অ্যাসিডোসিসে আপনার ক্লোরাইড রিটেইনড হয়, ফলে আপনার রেনাল টিউবের ক্লোরাইড রিটেইনড হয়, ফলে আপনার এই অ্যানায়ন গ্যাপ বাড়ে না, সেটা অ্যানায়ন গ্যাপ নর্মাল থাকে। সুতরাং এই ডায়রিয়া রেনাল টিউবের এগুলোতে নর্মাল অ্যানায়ন গ্যাপ থাকে। কিন্তু এমন কোনো অ্যানায়ন যদি হয়, ইফ অ্যানায়ন অফ দ্য অ্যাসিড ইজ নট ক্লোরাইড, ল্যাকটেট অথবা বিটা হাইড্রোক্সি বিউটারেট, সেখানে কিন্তু অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে, কারণ ল্যাকটেট বিটা হাইড্রোক্সি বিউটারেট আমরা মাপতেছি না, ফলে আমাদের যে বাইকার্বনেট যেটা কমে যাচ্ছে সেই জায়গাটা কমে যাওয়ার জন্য আমাদের এই আনমেজার্ড অ্যানায়ন ওরা বেড়ে গেল। সেই আনমেজার্ড অ্যানায়ন যেহেতু বেড়ে গেল, সেই জন্য আমাদের সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট এটা গ্যাপটা আরো বেড়ে যাবে, ফলে আমাদের এই অ্যানায়ন গ্যাপটা আরো বেড়ে যাবে। বোঝা গেল অ্যানায়ন গ্যাপ, হাই অ্যানায়ন গ্যাপ কেন হবে আর নর্মাল অ্যানায়ন গ্যাপ কেন হবে। তার নর্মাল অ্যানায়ন গ্যাপ হতে হলে হাইপারক্লোমিক মেটাবলিক অ্যাসিডোসিস হবে, আর হাই অ্যানায়ন গ্যাপ হবে যখন আপনার যে ক্লোরাইড ছাড়া অন্য অ্যানায়ন যদি অ্যাডেড হয় পড়তে, যেমন ধর ল্যাকটেট কিংবা বিটা হাইড্রোক্সি, যেমন ল্যাকটিক অ্যাসিডোসিস হয় ল্যাকটেট, আপনার ডায়াবেটিক কিটোসিস হয় বিটা হাইড্রোক্সি বিউটারেট, সেগুলো ওই জায়গাটা দখল করছে, কিন্তু এগুলোতে আমরা অ্যানায়নের হিসাবে যেহেতু আনতেছি না, ফলে আমাদের অ্যানায়ন গ্যাপটা বড় হয়ে যাবে। স্যার, যে একটা প্রশ্ন ছিল, ডক্টর উজ্জ্বল কান্তি দেব, আপনার প্রশ্নটি করতে পারেন আপনি। হ্যাঁ, ডক্টর উজ্জ্বল কান্তি দেব, আপনার প্রশ্নটি করতে পারেন।
আচ্ছা স্যার, উনি বোধহয় তাহলে কোনো কারণে শুনতে পাচ্ছেন না স্যার। চ্যাট বক্সে 2-3টি প্রশ্ন ছিল, যেমন আমরা স্যার অ্যাকিউট এবং ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস এই দুটো আলাদা করব কিভাবে? ও এটা টাইমের উপর, মানে অ্যাকিউট মানে হচ্ছে যেটা সঙ্গে সঙ্গেই হবে, মানে কম্পেনসেশনটা যেটা সঙ্গে সঙ্গে হবে, কিন্তু আপনি যদি পেশেন্টটাকে 2-3 দিন পরে পান তখন এটা ক্রনিক কম্পেনসেশনটা হিসাব করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। অ্যাকিউট মানে আপনি যদি পেশেন্টটার হিস্ট্রি খুব শর্ট হয়, কয়েক ঘন্টার মধ্যে চলে আসছে, যে ঘটনাই ঘটুক অ্যাসিড বেস ডিসঅর্ডারে, তার আপনি বুঝবেন যে এখানে ক্রনিক কম্পেনসেশন হয়নি, এখানে অ্যাকিউট কম্পেনসেশন আছে, তখন হিসাবটা হবে ওরকম অ্যাকিউটের। আর যদি কয়েকদিন পরে আসে, say after 2-3 days, 3 to 5, অথবা after 5 days, 3 to 5 days, 2-3 দিন পর আসে, তখন আপনি বুঝবেন যে এখানে ক্রনিক কম্পেনসেশন হচ্ছে, কারণ এখানে কিডনি হ্যাজ টেকেন, এটা টাইম ফ্রেমের উপর। জি, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা প্রশ্ন বারবার আসছে, এটা যদি স্যার আপনি পরবর্তীতে দেখান তাহলে আমরা স্কিপ করে যেতে পারি। স্যার বেস এক্সেস নিয়ে সবাই জানতে চাচ্ছিলেন, বেস এক্সেস কি? এবং বেস ডেফিসিট। স্যার বেস এক্সেস এবং বেস ডেফিসিট এই দুটো নিয়ে ও, জানতে আচ্ছা আচ্ছা চাচ্ছিলেন। আচ্ছা, এটা আমি বলে নেই, এটা নিয়ে আমি আলাপ করব না। তার কারণটা হচ্ছে বেস এক্সেস আর বেস ডেফিসিট দিয়ে আগে একসময় অ্যাসিড বেস ডিসঅর্ডার ইয়ে করা হতো। বেস ডেফিসিট মানে হচ্ছে আপনার অ্যাসিডোসিস, বেস এক্সেস কথাটা মানে হচ্ছে অ্যালকালোসিস, এটা বেসিক কথা। তার মানে হচ্ছে এটা হিসাবটা হয় হচ্ছে যে আপনার যদি অ্যাসিডোসিস হয়, কত মিলিমল অ্যালকালি দিলে অ্যাসিডোসিসটা নিউট্রালাইজড হবে, সেটা সেই হিসাবে সেভাবে ক্যালকুলেশন ভাবে আসে, এটাও একটা ফর্মুলা আছে। আর বেস ডেফিসিট মানে হচ্ছে আপনার অ্যাসিডোসিস হচ্ছে, সেখানে আপনার কত অ্যালকালি দিলে, আর বেস যদি এক্সেস হয় তার মানে অ্যালকালোসিস, সেখানে কত মিলিমল অ্যাসিড দিলে সেই অ্যাসিড বেস ডিসঅর্ডারটা নিউট্রালাইজ হবে, সেটার উপর নির্ভর করে বেস এক্সেস বেস ডেফিসিট। +2, এটা রেঞ্জ হচ্ছে +2 আর -2 এর মধ্যে, -2 থেকে +2 পর্যন্ত হচ্ছে নর্মাল রেঞ্জ। কিন্তু এর বেশি যদি হয় তাহলে এটা হয়, যদি বেস ডেফিসিট বেড়ে যায় তার মানে হচ্ছে বেস ডেফিসিট বেড়ে গেছে, তার মানে হচ্ছে পেশেন্ট হ্যাজ গট অ্যাসিডোসিস, বেস এক্সেস বেড়ে গেছে, পেশেন্ট হ্যাজ গট অ্যালকালোসিস। এইভাবে আগে হিসাব করা হতো, কিন্তু বেস ডেফিসিট বেস এক্সেসের কনসেপ্টটা এখন বেশি ইউজ করা হয় না, তার কারণ হচ্ছে যে এটা দিয়ে অনেক অ্যাসিড বেস ডিসঅর্ডার এক্সপ্লেইন করা যায় না, সেজন্য এটা হচ্ছে পুরনো কনসেপ্ট ছিল বেস ডেফিসিট বেস এক্সেস। এখনো অনেক ল্যাবে আপনার অ্যাসিড আর্টারিয়াল ব্লাড টেস্ট করতে গেলে ওরা বেস এক্সেস বেস ডেফিসিট দিয়ে দেয়, কারণ ওইটা অনেক মেশিনে অটোমেটিক্যালি চলে আসে সেই জন্য। কিন্তু এটা আজকাল আর বেশি ইউজ করা হয় না, এই কনসেপ্টটা এখন যে কনসেপ্টটা ইউজ করা হয়, যেটা আমি বলতেছি যে কনসেপ্টটা, সেটা হচ্ছে এইগুলো হচ্ছে মেটাবলিসিস, হাই ম্যান গ্যাপ, নর্মাল অ্যানান গ্যাপ, মেটাবলিসিস, এই কনসেপ্টগুলো অ্যালকালোসিসের বেলাও আছে, আমরা দেখবো একটু পরে। অ্যালকালোসিসের বেলাও এরকম আছে, ক্লোরাইড সেন্সিটিভ, ক্লোরাইড রেজিস্ট্যান্ট, এখন এই কনসেপ্টগুলো ইউজ করা হয়, কারণ এগুলোতে সুবিধা হচ্ছে যে এগুলোতে আপনার কজ আইডেন্টিফাই করা যায়, প্লাস হচ্ছে এগুলোতে আপনার ট্রিটমেন্টের সুবিধা হয়। আপনি বুঝলেন কিন্তু কেন হয়েছে যদি না বুঝেন তাহলে কি চিকিৎসা দিবেন, তাহলে লাভ কি হলো? সেই জন্য এখন এই কনসেপ্ট গুলিকে ইউজ করা হয় যেগুলো আমরা আলাপ করতেছি। আগের বেস ডেফিসিট বেস এক্সেস কনসেপ্টটা প্রায় 10 বছর আগে ওটা অলমোস্ট অবসলিট হয়ে গেছে, ওই কনসেপ্টটা এখন আর কেউ অ্যাসিড বেস ডিসঅর্ডার এক্সপ্লেইন করে না। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে অ্যানোয়ান গ্যাপ আমরা বললাম, যদি কোনো কারণে যে অ্যাকুমুলেশন আনমেজার্ড অ্যানোয়ান হয় তাহলে এটা হাই অ্যানোয়ান গ্যাপ। আর যদি হাইপারক্লোরামিক অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস কিন্তু এখানে ক্লোরাইড লেভেল বেড়ে গেছে, তাহলে হবে নর্মাল অ্যানোয়ান গ্যাপ অ্যাসিডোসিস। এটুকু বুঝলেই হলো। হাই অ্যানোয়ান গ্যাপ মানে হচ্ছে এখানে অন্য অ্যানোয়ান এসে জড়ো হয়েছে, যে অ্যানোয়ানগুলো ক্লোরাইড কিংবা বাইকার্বনেটের মধ্যে নাই, ঠিক আছে? সুতরাং হাই অ্যানোয়ান গ্যাপ, নর্মাল অ্যানোয়ান গ্যাপ। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে, এটা অবশ্য আপনি না মনে রাখবেন যে আমি বলছিলাম যে অ্যানোয়ান গ্যাপ অনেক অ্যানোয়ান মাপি না, একটা অ্যানোয়ান মাপি না, সেটা অ্যালুমিন কিন্তু নেগেটিভলি চার্জ, আমরা অ্যালুমিন কিন্তু একটা অ্যানোয়ান মাপি না। সুতরাং কারো যদি অ্যালবুমিন লেভেল মানে কম বেশি থাকে, সেটা দিলেও আপনি অ্যানোয়ান গ্যাপটা অ্যাডজাস্ট করতে হয় অনেক সময়। যেমন ধরেন কারো যদি হাইপো অ্যালবুমিনিয়া থাকে, তাহলে আপনি বুঝতে হবে যে অ্যালবুমিন তো এখানে অ্যালবুমিনের জন্য অ্যানোয়ান গ্যাপটা বেড়ে গেছে, কারণ অ্যালবুমিন যদি হাইপো অ্যালবুমিনিয়া হয়, কারণ অ্যালবুমিন নাই, কিন্তু অ্যালবুমিন তো আপনার আমাদের একটা এই যে অ্যানোয়ান গ্যাপের মধ্যে, সেজন্য যদি কারো হাইপো অ্যালবুমিনিয়া হয় তাহলে অ্যানোয়ান গ্যাপটা 2.5 মিলিমোল পার লিটার ফর এভরি 10 গ্রাম পার লিটার ডিক্রিজ ইন অ্যালুমিন দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। 40 থেকে যত কম এভরি 10 গ্রামের জন্য আমাদের 2.5 মিলিমোল অ্যানোয়ান গ্যাপ আমাদের
কমাইতে হবে। সেটা হচ্ছে কারণ হচ্ছে যদি হাইপারঅ্যালবুমিনিয়া হয়, এনিওয়ে এটা আমাদের আপাতত না চিন্তা করলেও হবে, তবে এটা জেনে রাখা ভালো যে অ্যালবুমিন দিয়ে আপনার হাইপোঅ্যালবুমিনিয়া হলে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। হাইপার অ্যালবুমিনিয়া তো কখনো হয় না, হাইপার অ্যালবুমিনিয়া হয়। হাইপার অ্যালবুমিনিয়া আপনার অ্যানায়ন গ্যাপটা অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ হচ্ছে অ্যালবুমিন কমে যাওয়ার জন্য অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে, কারণ অ্যালবুমিন একটা ইম্পর্টেন্ট অ্যানায়ন। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার ডক্টর রুমানা একটি প্রশ্ন করতে যাচ্ছেন, আপনি যদি শুনতে বলেন। পান তাহলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম স্যার। জোরে জোরে শুনতে পাই না। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা বলেন। হচ্ছে স্যার আমরা যে ইবিজি গুলো করি সেটাতে স্যার ইলেকট্রোলাইট যেটা আসে সেটা স্যার আমাদের ভেনাস ব্লাডের যে ইলেকট্রোলাইট আমরা নর্মাল ইলেকট্রোলাইট পাঠাই সেটার সাথে স্যার অনেক ডিফারেন্ট আসে। তো সেই ক্ষেত্রে স্যার এই অ্যানায়ন গ্যাপটা কি স্যার হচ্ছে ইবিজির যে ইলেকট্রোলাইট আসে সেটা দেখেই করতে হবে, নাকি স্যার আমাকে এটাতে ভেনাস ব্লাডের ইলেকট্রোলাইট লাগবে? আপনি যে ইলেকট্রোলাইট রিপোর্ট আসে সেটা থেকে হিসাব করতে পারেন, অসুবিধা নেই। ইলেকট্রোলাইট রিপোর্ট যেটা আসে সেটা থেকে হিসাব করলেও, আর এপিজি রিপোর্টে যদি থাকে সেখান থেকে হিসাব করতে পারেন, যে কোনো একটা করলে একই কথা হবে। এটা খুব একটা তফাৎ হওয়ার কথা না আর কি। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমরা যদি যেমন ধরেন স্যার আমরা যদি কোনো সিটিডি পেশেন্টের ইলেকট্রোলাইট আপনার পাঠাই, কথা আমি ভালো শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। স্যার আবার কোশ্চেনটা হচ্ছে স্যার আমরা যে ইলেকট্রোলাইট গুলো পাঠাই স্যার পেশেন্টের হ্যাঁ। সেগুলো ভেনাস ব্লাডের হচ্ছে স্যার ইলেকট্রোলাইট হ্যাঁ, হয়। হ্যাঁ ডক্টর রুমানা সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছেন, সিকেডি নিয়ে যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলেন। হ্যাঁ, কি স্যার। জি। স্যার আমরা যখন কোন একটা পেশেন্টের ইলেকট্রোলাইট হচ্ছে স্যার পাঠাই, সেটাতে অনেক হসপিটালেই স্যার হচ্ছে PCO2 লেভেলটা দেখায়, কার্বন ডাই অক্সাইড লেভেলটা শো করে। স্যার এটা থেকে কি আমি বাইকার্বনেট লেভেলটা বের করতে পারবো কিনা? হ্যাঁ, ওটা বের করা যায়। কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট খুব কাছাকাছি থাকে আর কি, খুব একটা ডিফারেন্স 2 মিলিমোলের মতো ডিফারেন্স হতে পারে আর কি। হ্যাঁ, সুতরাং আপনি আপনার বাইকার্বনেট চাওয়া উচিত, যদি কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকেও বাইকার্বনেট বের করা যায়, হিসাব বের করা যায়। কিন্তু আপনি বেস্ট হচ্ছে আপনি চাবেন ওদের কাছে যে বাইকার্বনেট যেন দেয় আপনাকে, বুঝতে পারছেন? তাহলে আপনার এটা আরো বেশি অ্যাকুরেট হবে আর কি, হিসাবে একটু কম বেশি হতে পারে আর কি। আচ্ছা, আমরা প্রসিড করি। হাই আয়রন গ্যাপ মেটাবলাইসিস কি কারণে হয়, এটা আমরা যদি কজগুলিকে মনে রাখার জন্য চেষ্টা করি তাহলে হচ্ছে KULT, কুল্ট কিংবা কাল্ট আমরা মনে রাখতে পারি। KULT, কে দিয়ে হচ্ছে কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, অ্যালকোহলিক কিটোঅ্যাসিডোসিস। ইউ হচ্ছে ইউরেমিয়া বা রেনাল ফেলিয়ার যেটাই বলে, ইউরেমিয়া রেনাল ইমপ্যারমেন্ট। EGFR লেস দেন 20 মিলিমোল পার মিনিট হলে মেটাবলাইসিস শুরু হয় আর কি। ইউরেমিয়া, সরি, ল্যাকটিক অ্যাসিডোসিস, KULT, কাল্ট। ওকে, KULT। টি হচ্ছে টক্সিন, বিভিন্ন টক্সিস, এই ইনটক্সিকেশনে আপনার কিংবা বিভিন্ন পয়জনিং এ আপনার এই মেটাবলিক অ্যাসিডোসিস, হাই আয়রন মেটাবলিক, যেমন ইথিলিন গ্লাইকল, মিথানল, স্যালিসাইলেট, প্যারালডিহাইড, কার্বন মনোক্সাইড। এই পয়জনিং গুলোতে আপনার হাই আয়রন মেটাবলিক। হাই আয়রন মেটাবলিকের কারণগুলো আপনি মনে রাখতে চান, আপনি মনে রাখতে পারেন কাল্ট, KULT, কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিস, অ্যালকোহলিক কিটোঅ্যাসিডোসিস, ইউরেমিয়া অথবা রেনাল ইমপ্যারমেন্ট, রেনাল ফেলিয়ার যা বলেন, EGFR less than 20 ml per minute, lactic acidosis and toxin। টক্সিনের মধ্যে যে টক্সিন গুলো কমনলি মানে যে টক্সিসিসে আপনার হাই আয়রন মেটাবলাইসিস, তার মধ্যে একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, এটা অ্যান্টিফ্রিজ হিসেবে ইউজ করা হয় ইথিলিন গ্লাইকল। হ্যাঁ, এটা কুলেন্ট আর কি, এটা ফ্রিজ মানে জমে যায় না কিন্তু কুলেন্ট, এটা ঠান্ডা করে। ইথিলিন গ্লাইকল, মিথানল, স্যালিসাইলেট, প্যারালডিহাইড, কার্বন মনোক্সাইড, এগুলো। তাহলে আমরা জানি, এখন আমরা জেনে গেলাম হাই আয়রন মেটাবলাইসিস কি কারণ হয়। এইটা যদি আপনি না জানেন, এই জন্য এই অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি জানেন যে এই পেশেন্টের হাই আয়রন মেটাবলাইসিস, তাহলে তখন আপনি চেষ্টা করবেন খুঁজে বের করতে কি কারণে হাই আয়রন মেটাবলাইসিস। তখন এই কজগুলো আপনি যদি জানেন, তাহলে এই কজগুলো আপনি যখন চিন্তা করবেন যে পেশেন্টের কি ডায়াবেটিক, পেশেন্টের কি ব্লাড সুগার কত, পেশেন্টের কি ইউরেমিক, পেশেন্টের কি রেনাল ইমপ্যারমেন্ট আছে, সেরাম ক্রিয়েটিনিন লেভেল কত, পেশেন্টের কি ল্যাকটিক অ্যাসিডোসিস আছে, পেশেন্ট ল্যাকটেট কত। সুতরাং আপনার কিংবা পেশেন্টের কোনো হিস্ট্রি আছে কিনা যেখানে আপনি সাসপেক্ট করতে পারেন পেশেন্টের পয়জনিং হতে পারে, ইথিলিন গ্লাইকল খেয়েছে কিনা, কিংবা মিথানল। যেমন মিথানল পয়জনিং কিন্তু খুব কমন বাংলাদেশে, কারণ বাংলাদেশে যে অ্যালকোহল কিন্তু ইথানল। হ্যাঁ, তো সুতরাং অ্যালকোহলে বাংলাদেশে অনেক জায়গায় অ্যালকোহলে আপনার মিথানল দিয়ে এটাকে অ্যালকোহল পরিমাণ বাড়ানোর জন্য মিথানল অ্যাড করে দেয়, এবং মিথানল খেয়ে অনেক মানুষ মারা গেছে। আমরা খুব কম প্রায় পাই আর কি, বিশেষ করে যারা দেশি
দেশি অ্যালকোহল খায়, তার সেই অ্যালকোহলের মধ্যে মিথানল অনেক থাকে এবং মিথানল পয়জনিং হয়। মিথানল পয়জনিং হলে এরকম সিভিয়ার হাই আয়রন গ্যাপ মেটাবলিসিস নিয়ে চলে আসে। তো সুতরাং আপনার ইথিলিন গ্লাইকল, মিথানল, স্যালিসাইলেট, প্যারালডেট, কার্বন, এই কজগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এই কজ আইডেন্টিফাই করা আমাদের দরকার। আমাদের শুধু অ্যাসিড বেস ডিসঅর্ডার আইডেন্টিফাই করলেই হবে না, আমাদের কারণটাও আমাদের বোঝার চেষ্টা করতে হবে। ওকে ওকে, তা আপনি যে পয়েন্টস টু রিমেম্বার, যে প্রেজেন্স অফ এন ইনক্রিজ আয়রন গ্যাপ ইজ এ পাওয়ারফুল ক্লু টু দ্য ডায়াগনোসিস অফ মেটাবলিজম। আপনি মনে রাখবেন, যদি আপনি একটা পেশেন্টের এই ইলেকট্রোলাইট রিপোর্ট দেখে একটা হাই আয়রন গ্যাপ পেয়ে যান, তাহলে আপনাকে মনে বুঝতে হবে দিস ইজ এন ইম্পর্টেন্ট ক্লু ফর মেটাবলিসিস, এই পেশেন্টের মেটাবলিসিস আছে, হাই আয়রন গ্যাপ মেটাবলিসিস আছে। এবং if iron gap is more than 20 millimole per liter, then there is a high iron gap metabolisis regardless of pH and bicarbonate. pH, bicarbonate jai thakuk, reported jai ashuk, if iron gap is more than 20 millimole per liter, the patient has got high iron gap metabolisis. Okay, এর মনে রাখতে হবে যে iron gap is a very strong marker, a strong জিনিস, powerful clue যে এই পেশেন্টের মেটাবলিক অ্যাসিডিটি আছে। সুতরাং আয়রন গ্যাপ যদি আপনি পান, সঙ্গে সঙ্গে আপনাকে চিন্তা করতে হবে এই পেশেন্টের সমস্যা কি, সমস্যাটা সম্বন্ধে। কারণ তার মানে হচ্ছে, সুতরাং আয়রন গ্যাপ এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আয়রন গ্যাপ আমরা সবসময় ক্যালকুলেট করবো, এবং আয়রন গ্যাপ উইল গিভ আস ক্লু টু দ্য ডায়াগনোসিস অফ মেটাবলিক অ্যাসিডোসিস। আমরা নর্মাল আয়রন গ্যাপ করে বলছি 12, মনে রাখবেন 12 আয়রন গ্যাপ, বাইকার্বনেট 24, PaCO2 40, 12, 24, 40, এই তিনটা ফিগার শুধু মনে রাখেন, তাহলে আপনার সবকিছু সহজ হয়ে যাবে। ওকে, হাই আয়রন গ্যাপ মেটাবলিসিস যদি হয়, আমরা বলছিলাম না আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা অসমোলাল গ্যাপ। অসমোলাল গ্যাপ মানেটা হচ্ছে যে আমরা যদি ব্লাডটাকে ল্যাবে পাঠাই অসমোলালিটি মাপার জন্য, হ্যাঁ, তাহলে ল্যাবে কিন্তু একটা মেশিনে অসমোলালিটি মাপে। আর আপনি যদি হিসাব করেন অসমোলালিটি হিসাব করার কিন্তু একটা ফর্মুলা আছে, হ্যাঁ, ফর্মুলা 2 টাইমস সোডিয়াম প্লাস ইউরিয়ান মিনিমল প্লাস গ্লুকোজ মিনিমল, এটাকে আমরা বলি ক্যালকুলেটেড অসমোলারিটি। তো সুতরাং মেজর অসমোলারিটি আর ক্যালকুলেটেড অসমোলারিটির মধ্যে যদি ডিফারেন্স হয় এবং অসমোলাল, তাহলে এই ডিফারেন্সটাকে আমরা বলি অসমোলাল গ্যাপ। যদি পাওয়া যায় এটা যদি মোর দেন 10 মিলি অসমোলস হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে পেশেন্টের শরীরে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কিছু একটা বিদ্যমান, এবং সেগুলি সাধারণত এই হাই আয়রন গ্যাপ মেটাবলিসিসের ক্ষেত্রে সেটার মানে হচ্ছে হয় পেশেন্টের শরীরে ইথানল আছে, মিথানল আছে, কি মিথিলিন গ্লাইকল আছে, এগুলো হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। তার মানে হচ্ছে এটাকে আমরা বলি অসমোলাল গ্যাপ। অসমোলাল গ্যাপ মানে হচ্ছে মেজর অসমোলারিটি আর ক্যালকুলেটেড অসমোলারিটি। আমরা অসমোলারিটি ক্যালকুলেট করতে পারি পেশেন্টের সোডিয়াম, ইউরিয়া এবং গ্লুকোজ থেকে। 2 টাইমস সোডিয়াম প্লাস ইউরিয়ান মিলিমল প্লাস গ্লুকোজের মিলিমল যোগ করেন, সেটা আপনাকে এই পেশেন্টের অসমোলারিটি দিবে, সেটা হচ্ছে ক্যালকুলেটেড অসমোলারিটি। এটা কিন্তু আমরা করি যদি বের করতে চাই অসমোলারিটি। এবং আপনি যদি এই ব্লাডটাকে পাঠান ল্যাবে অসমোলারিটি মাপার জন্য, ওরা মাপে হচ্ছে একটা মেশিন দিয়ে, সেই মেশিনে যে অসমোলারিটি পাবে সেটা আপনার অসমোলারিটি থেকে অনেক বেশি থাকবে। সেটা যদি থাকে তার মানে কি পেশেন্টের শরীরে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বিদ্যমান, এবং অসমোটিক অ্যাক্টিভ সাবস্টেন্স বিদ্যমান মানে হচ্ছে পেশেন্টের কোনো একটা টক্সিক সাবস্টেন্স পেশেন্টের শরীরে আছে। সেজন্য অসমোলারিটি, এই অসমোলাল গ্যাপ যদি মোর দেন 10 মিলি অসমোল হয়, তাহলে বুঝতে হবে পেশেন্টের এটা ইজ এ কেস অফ পয়জনিং, এবং এখানে ইথানল, মিথানল কি ইথিলিন গ্লাইকল পয়জনিং হওয়ার খুব সম্ভাবনা আছে, মানে মোস্ট লাইকলি। তো আমরা আয়রন গ্যাপ এবং অসমোলাল গ্যাপ ব্যাপারটা বুঝে গেছি। ওকে, এবার আসি নর্মাল আয়রন গ্যাপ মেটাবলিজম। নর্মাল আয়রন গ্যাপ কখন হবে মেটাবলিজম? নর্মাল আয়রন গ্যাপের সবচেয়ে কমন দুটা কারণ আমরা যদি মনে রাখি, তা মনে রাখতে হবে ডায়রিয়া আর রেনাল টিউবুলাইসিস। ডায়রিয়া বা রেনাল টিউবুলাইসিসে নর্মাল আয়রন গ্যাপ মেটাবলিজম হয়। হ্যাঁ, এছাড়া আরো কিছু কারণ আছে, যেমন কিছু এস্টেরোজোলামাইড ড্রাগ দিয়ে নর্মাল আয়রন গ্যাপ মেটাবলিজম হতে পারে। অ্যামোনিয়াম ক্লোরাইড ইনজেকশন, এটা খুব আনকমন কজ, মানে কেউ তো অ্যামোনিয়াম ক্লোরাইড খায় কোনো কারণে। আর আরেকটা হচ্ছে আরেকটা কারণ হয় অনেক সময় আমরা যারা কোলেক্টমি করে তাদের আইলিয়াল কন্ডুইট দেয় অনেক সময়। এই আইলিয়াল কন্ডুইট দিলে আপনার ওই জিআই লস অফ বাইকার্বনেট হয়, সেখানেও আপনার এই নর্মাল আয়রন গ্যাপ মেটাবলিজম হতে পারে, কিংবা ইউরেট্রো সিগময়েডোস্টমি। এগুলিতে আপনার মেটাবলিক অ্যাসিডোসিস, নর্মাল আয়রন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়, বুঝতে পারছেন? তা আমরা আগে শিখেছি যে নর্মাল আয়রন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস মানে হচ্ছে
হাইপারক্লোরামিক মেটাবলিসিস, তার মানে এদের ক্লোরাইড লেভেলটা বেশি থাকে, কারণ ক্লোরাইড লেভেল বেশি থাকে বলেই এদের অ্যানায়ন গ্যাপটা বাড়ে না, অ্যানায়ন গ্যাপটা নর্মাল থাকে। কারণ এই যে সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট ধরে, যেহেতু ক্লোরাইড বেড়ে যায় ফলে বাইকার্বনেট যেটা কমে গেছে সেটা ক্লোরাইড পূরণ করে দেয়, এই জন্য অ্যানায়ন গ্যাপ বাড়ে না, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস। ওকে, নর্মাল স্যার অ্যানায়ন আমি কি এখন স্যার দুই একটা প্রশ্ন নিতে পারি স্যার? বেশ হ্যাঁ, কিছু বলেন। প্রশ্ন চলে এসেছে। বলেন। আচ্ছা, ডক্টর শরীফুল হক, আপনি অনেকক্ষণ ধরে হাত উঁচু করে রয়েছেন, কাইন্ডলি একটু প্রশ্ন করবেন আনমিউট করে। হ্যাঁ, ডক্টর শরীফুল হক কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, স্যার এমনি হচ্ছে চ্যাট বক্সে অনেকে জানতে চেয়েছেন যে ইলেকট্রোলাইট রিপোর্ট যেটা থাকে সেখান থেকে কি স্যার মানে অ্যাসিড বেস ডিসঅর্ডার সম্পর্কে কোনো ধারণা পাওয়া সম্ভব কিনা? হ্যাঁ, সোডিয়াম অ্যাসিড পটাশিয়াম। সম্বন্ধে হ্যাঁ আমি তো বলেছি ইলেকট্রোলাইট রিপোর্ট থেকে অ্যাসিড বেস ডিসঅর্ডার সম্বন্ধে বেশি ধারণা পাওয়া যাবে না, কারণ হচ্ছে ইলেকট্রোলাইট রিপোর্টে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট পাচ্ছেন আপনি, কিন্তু আপনার তো লাগবে পিএইচ PaCO2, এই দুটা আমরা বলছি তিনটা ইম্পর্টেন্ট প্যারামিটার। একটা হচ্ছে বাইকার্বনেট যেটা আপনি ইলেকট্রোলাইট রিপোর্ট থেকে পাবেন, আর দুইটা প্যারামিটার হচ্ছে পিএইচ এন্ড PaCO2। এই তিনটা প্যারামিটার না হলে আপনি অ্যাসিড বেস ডিসঅর্ডার ডিটারমাইন করতে পারবেন না, ওই দুটা প্যারামিটারতে আর্টেরিয়াল ব্লাড গ্যাস ছাড়া পাবেন না। জি, থ্যাংক ইউ স্যার। ডক্টর নুসরাত জামান, আপনি কাইন্ডলি আনমিউট হয়ে প্রশ্নটি করবেন। ডক্টর নুসরাত জামান। ডক্টর নুসরাত কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি বোধহয় স্যার শুনতে পাচ্ছেন না, তাহলে আমরা প্রসিড করি স্যার পরবর্তীতে। আচ্ছা, এবার আমরা দেখি নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস কেমন করে হয় আর কি। আমরা খুব সহজ যে আপনারা জানেন রেনাল্টিভ রেসিস সম্বন্ধে আপনার ধারণা কতটুকু আমি জানি না, তবে রেনাল্টিভ রেসিস হচ্ছে প্রক্সিমাল আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 4 তিনটা আছে, তাই না? তো টাইপ 1 প্রক্সিমাল রেনাল্টিভ রেসিস, সেখানে কি হয়, সেখানে যেটা হয় যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয় না, যার জন্য রেনাল্টিভ রেসিস হয়। হ্যাঁ, এবং আর জিআইটি কজ আমরা বলছিলাম ডায়রিয়া, ইউরিনারি ডাইভারশন, এগুলোতে বাইকার্বনেট লস হয়। বাইকার্বনেট লস হয় শুধু লস অফ বাইকার্বনেট অ্যান্ড সোডিয়াম, এটা হাইপো ভলিউম ডিপ্লেশন হয়, যার জন্য প্রক্সিমাল রেনাল টিউবিউলে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়, বেশি করে হয়, এবং এই সোডিয়াম ক্লোরাইড বেশি করে রিঅ্যাবজর্পশন হয় বলেই হাইপারক্লোরামিক অ্যাসিডোসিস হয়। এবং উইথ নর্মাল, এবং এখানে হাইপারক্লোরামিয়া হয় বলেই এখানে অ্যাসিডোসিস হচ্ছে বাইকার্বনেট লস হওয়ার জন্য, আর সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয় বলে হাইপারক্লোরামিয়া, এই জন্য এদের অ্যানায়ন গ্যাপটা নর্মাল থাকে। ডিসটাল রেনাল্টিভ অ্যাসিডোসিসের সমস্যা কি, যে কিডনি হাইড্রোজেন আয়ন সিক্রেট করতে পারে না, হাইড্রোজেন সিক্রেট করতে পারে না বলে সে তখন হাইড্রোজেন আয়ন সিক্রেট করতে পারে না বলে শরীরের মধ্যে হাইড্রোজেন আয়ন জমে যায়, এই যে অ্যাসিডোসিস হয়। এবং এখানেও আপনার ক্লোরাইড রিঅ্যাবজর্পশন বেশি হয়, সেজন্য এখানেও আপনার হাইপারক্লোরামিক অ্যাসিডোসিস হয়। এবং যেহেতু হাইপারক্লোরামিক অ্যাসিডোসিস হয়, এই জন্য এখানে এইগুলিতে এইসব কারণে আমাদের অ্যানায়ন গ্যাপ নর্মাল থাকে। নর্মাল অ্যানায়ন গ্যাপের দুইটা কারণে যদি আমরা মনে রাখি, একটা ডায়রিয়া, রেনাল্টিভ অ্যাসিডোসিস, এই দুটো যেন ভুলে না যান, ডায়রিয়া, রেনাল্টিভ অ্যাসিডোসিস। এছাড়া ইউরেট্রাল সিগমোইডোস্কোপি, আইডিয়াল কন্ডুইট বা ইউরিনারি ডাইভারশন যেটা বলেন আইডিয়াল কন্ডুইট, এগুলোতে হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড ইনজেকশনে হয়। আর হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিসে আমরা বলছি কাউট, KULT, কেতে হচ্ছে কিটোঅ্যাসিডোসিস, ইউতে হচ্ছে ইউরেমিয়া, এল এ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটেট কিংবা ল্যাকটিক অ্যাসিডোসিস, আর টিতে হচ্ছে টক্সিন। মূল টক্সিন গুলো হচ্ছে ইথিলিন গ্লাইকল, মিথানল, স্যালিসাইলাইড, প্যারালডিহাইড, এগুলো। ঠিক আছে, আচ্ছা আমরা বলি যে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিসের প্রধান যে দুটা কারণ, একটা হচ্ছে ডায়রিয়া আর একটা হচ্ছে প্রক্সিমাল রেনাল্টিভ অ্যাসিডোসিস। এই দুইটা ডায়রিয়া কিংবা জিআই লস অফ বাইকার্বনেট, এই দুটো কিন্তু ডিফারেন্সিয়েট করার একটা উপায় আছে, যে কেমন করে এই দুটো ডিফারেন্সিয়েট করা কিংবা এই দুটো ডায়াগনোসিস করার উপায় আছে, সেটাকে আমরা বলি ইউরিন অ্যানায়ন গ্যাপ। সেখানে আমরা ইউরিন অ্যানায়ন গ্যাপ মাপি। ইউরিন অ্যানায়ন গ্যাপ আছে, ইউরিনেও কিন্তু অ্যানায়ন ক্যাটায়ন সমান থাকার কথা। ইউরিনে সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড, এটা ইউরিন অ্যানায়ন গ্যাপ। ঠিক আছে, ইউরিন অ্যানায়ন গ্যাপ। ইউরিন অ্যানায়ন গ্যাপ যদি আমাদের যখন আপনার হয়, যখন জিআই লস অফ বাইকার্বনেটের জন্য মানে ডায়রিয়াতে হয়, ডায়রিয়াতে আপনার ইউরিন যখন অ্যাসিডোসিস হয়, তখন কিডনি কি করে, অ্যাসিড বের করার জন্য কিডনি
আর কিডনির যে সিস্টেম গুলো আছে, আমাদের একটা ইম্পর্টেন্ট সিস্টেম হচ্ছে অ্যামোনিয়া বাফার। হ্যাঁ, অ্যামোনিয়াকে অ্যামোনিয়াম করে, NH3 থেকে NH4 হয়, NH4 হিসেবে এটা এক্সক্রিট করে। তো NH4 যখন এক্সক্রিট করে, NH4 কিন্তু ইজ এ ক্যাটায়ন, NH4 পজিটিভলি চার্জ, NH4 ক্যাটায়ন। ফলে তখন ক্যাটায়নের মধ্যে সোডিয়াম পটাশিয়াম NH4 যোগ হয়। ফলে তখন ক্যাটায়নের কিন্তু কিডনি ইউরিনের মূল অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড। তখন দেখা যায় যে সোডিয়াম পটাশিয়াম এবং অ্যামোনিয়াম এটা যদি যোগ করি সেটা ক্লোরাইডের সমান, কিন্তু অ্যামোনিয়ামকে যদি আমরা হিসাবে না ধরি তখন ক্লোরাইডের পরিমাণ বেশি হয়ে যায়। তখন এই ইউরিন আয়রন গ্যাপটা নেগেটিভ হয়ে যায়। তো নেগেটিভ ইউরিন আয়রন গ্যাপ যদি আপনি পান তাহলে বুঝতে হবে কজেস ডায়রিয়া। আর যখন রেনাল টিবিউলার সেখানে প্রবলেম হচ্ছে রেনাল টিবিউলের, সেখানে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম তৈরি করতে পারে না। ফলে যেটা হয় যে অ্যামোনিয়াম NH4 বেশি থাকে না ইউরিনের, সেখানে সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড এটা রেজাল্ট হবে পজিটিভ। মানে হচ্ছে প্লাস হবে আর কি, ওখানে মাইনাস হবে এখানে প্লাস হবে। প্লাস যদি হয় মানে পজিটিভ রেজাল্ট হয়, তার মানে হচ্ছে এটা কজ ইজ রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। সুতরাং আমরা ইউরিন অ্যানায়ন গ্যাপ, এই যে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আপনি পান, তাহলে আপনি ইউরিন অ্যানায়ন গ্যাপ মাপবেন, সেটা দিয়ে আপনি বের করতে পারেন যে এটা কি কজ কি ডায়রিয়া কিংবা জিআই লস অফ বাইকার্বনেট নাকি রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। ঠিক আছে, সেটা বের করার কারণ এই দুটোই হচ্ছে প্রধান কারণ নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস, এই দুই তিনটা আর কি। শুধু এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি বাই মেজারিং ইউরিন অ্যানায়ন গ্যাপ। ইউরিন অ্যানায়ন গ্যাপ হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড। সেটা নেগেটিভ হলে মিন করে জিআই লস অফ বাইকার্বনেট, তার মানে হচ্ছে ডায়রিয়া কিংবা ইউরেথ্রাসিক মায়োটোস্টমি কিংবা এগুলো। আর একটা হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে এটা মিন করে যে রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। এবার আসি আমরা মেটাবলিক অ্যালকালোসিস। স্যার নেক্সট স্লাইডে যাওয়ার আগে স্যার একটা প্রশ্ন নিতে চাচ্ছি। বলেন। ডক্টর দেবদাস পাল, আপনি কাইন্ডলি আনমিউট হয়ে প্রশ্নটি করবেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, একটু জোরে বলেন স্যার আমার কোশ্চেনটা হলো যে আমরা তো হ্যাঁ, এবিজি তার আগে আমার একটা কোশ্চেন আনসার দেন। এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে সেটা কি বুঝতে পারা গেছে? স্যার বুঝছি, আমি কিন্তু ওই যে বুঝতে ইউরিনের ব্যাপারটা ভালো বুঝছি, আচ্ছা, কিন্তু স্যার ইউরিনের ব্যাপারটা ভালো বুঝি আচ্ছা, নাই। ইউরিনের ব্যাপারটা আবার বলবো, তার আগে আপনি বলেন ইউরিনের আগ পর্যন্ত যতটুকু আমরা আলাপ করেছি সেটাকে আপনারা বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আপনার কোশ্চেনটা বলেন। ইউরিনটা না হয় আমরা আবার আলোচনা করবো। আপনার কোশ্চেন কি ইউরিন সম্বন্ধে নাকি অন্য কোনো? না না স্যার, আমরা যে এবিজি অ্যাডভাইস করি, এবিজি তো স্যার আর্টেরিয়াল ব্লাড হেপারিন সিরিঞ্জে আর্টেরিয়াল ব্লাড নিয়ে করে এবিজি রিপোর্ট হ্যাঁ। দেয়। তা আমার কোশ্চেনটা হলো অনেক সময় ফল্টি পজিটিভের কারণে দেখা গেলো আর্টেরিয়াল ব্লাড বাদ দিয়ে ভেনাস ব্লাড নিয়ে রিপোর্ট করে দিল। তো ওইটা আমরা না, রিপোর্ট থেকে কিভাবে স্যার মানে হচ্ছে আইডিয়া করতে পারবো বা স্যার বা কালেকশনের কতক্ষণ? হ্যাঁ, এখানে আইডিয়া করতে পারবেন, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কি আপনি PO2 PSA2 দেখলে বুঝতে পারবেন যেটা ভেনাস ব্লাড। হ্যাঁ, ভেনাস ব্লাড আর ব্লাডের। আচ্ছা, আমার একটা স্লাইড আছে ভেনাস ব্লাড এবং আর্টেরিয়াল ব্লাডের ডিফারেন্সটা। আমি আপনাকে ওটা এখন তো আবার এখানে বের হয়ে আমাকে দেখাতে হবে, তো আমি আপনাকে পরে এটা দেখাচ্ছি। আমি ওটা শেষে ওই স্লাইডটা আপনাকে অ্যাড করে দেবো। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ভেনাস ব্লাড থেকে আসলে এই পিএইচ PaCO2 PO2 ক্যালকুলেট করা উচিত না। হ্যাঁ, কারণ তাহলে আপনার অনেক ভুল হবে, কারণ ভেনাস ব্লাড বা আর্টেরিয়াল ব্লাডে PO2 PaCO2 সমান থাকে না। বুঝতে পারছেন? আরেকটা কোশ্চেন স্যার, এই কালেকশনের কতক্ষণের ভিতরে স্যার মানে আইডিয়াল কত টাইমের ভিতরে এইটা করা উচিত, মানে এবিজিটা করা উচিত? কালেকশন করার সঙ্গে সঙ্গে করা উচিত। বুঝতে পারছেন কেন সঙ্গে সঙ্গে করা উচিত? কারণ হচ্ছে তা নাহলে PO2 PaCO2 চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে ওর মধ্যে তো আরবিসি আছে, আরবিসি গুলো অক্সিজেনটাকে ইউজ আপ করে থাকবে। এখানে তো এটা যেহেতু বাইরে চলে আসছে, এখন তো অক্সিজেন তো সে অন্য জায়গায় পাবে, সে ওখান থেকে অক্সিজেন নিবে। ফলে বেশিক্ষণ পরে যদি করেন তাহলে দেখবেন PO2 কমে গেছে। হ্যাঁ, তো সুতরাং আপনার PaCO2 বেড়ে গেছে, সেটাও হবে। কারণ ওই যে ওখানে তো আরবিসি আছে, ওখানে সেল আছে, ওর মধ্যে ওই সেলগুলো তো অক্সিজেন নিবে, কার্বন ডাইঅক্সাইড বের করবে। সুতরাং আপনার সেই সময় সেই ইয়েটা তো সেই জন্য আপনার তাড়াতাড়ি নিয়ম হচ্ছে যে কালেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার করতে হয়। হ্যাঁ, এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে সঙ্গে সঙ্গে। কারণ এই জন্য মেশিনটাও কিন্তু রাখা হয় আইসিইউতেই। যে আর্টারিয়াল ব্লাড গ্যাস যেখানে করে সেই মেশিন কিন্তু আইসিইউ থাকে, এটা কিন্তু ল্যাবে থাকে না যে ল্যাবে পাঠাবে। এটা মেশিনে আইসিইউতে থাকে, আমরা আইসিইউতে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু করে ফেলি।
এবং সেটাই নিয়ম। মানে যে- আচ্ছা, কোশ্চেনটা করলাম যে স্যার আমরা তো পেরিফেরিতে আছি, এখন দেখা গেল ওইখান থেকে একটা বিভাগীয় শহরে মানে না 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 তাহলে তাহলে আপনি আর্টিফিশিয়াল ব্লাড টেস্ট করতে পারবেন না। ওটা যদি শহরে পাঠাইতে হয়, এটা তো খুব ডিফিকাল্ট। এটা আবার সঙ্গে সঙ্গে করতে হবে। এটা করা ঠিকও হবে না আসলে। আপনি যদি একদিন লাগে পাঠাইতে, তাহলে আপনি কেমনে আর্টিফিশিয়াল ব্লাড টেস্ট না স্যার ওইটা না, বলে যায় যে ডায়াগনোস সেন্টার থেকে এসে আধা ঘন্টা দেখা গেলো নিয়ে কালেকশন করে 15-20 মিনিট পরে বা আধা ঘন্টার ভিতরে তারা আবার 15-20 করিয়ে মিনিট দিচ্ছে। হলে 15-20 মিনিট হলে অ্যাকসেপ্টেবল, কিন্তু এর বেশি হলে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল আর কি। হ্যাঁ, কারণ তো আপনার ওই প্যারামিটার গুলো তো চেঞ্জ হয়ে যাবে। আপনি যেগুলো বেস করে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন পেশেন্টের অ্যাসিড বেস ডিসঅর্ডারের, সেই প্যারামিটার গুলো তো আপনার চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য টাইমটা হচ্ছে, নিয়ম হচ্ছে সঙ্গে সঙ্গে করার। তো আপনি এই জন্য এপিজি মেশিন কিন্তু সবসময় রাখা হয়, যেখানে করা হয় সেখানেই রাখা হয়। মানে এটা আইসিইউতে রাখে সবসময় সব সব দেশেই। এবং বাংলাদেশেও আপনার যেসব জায়গায় এপিজি মেশিন আছে সবগুলো আইসিইউতেই আছে। এই এপিজি মেশিন কিন্তু আপনার ল্যাবে ইয়ে নাই যে ল্যাবে রাখছে যে আপনি ব্লাড পাঠাবেন, ওখান থেকে এপিজি রিপোর্ট পাঠান। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, ডক্টর সাইফুল্লাহ রাজিম, আপনার যদি প্রশ্ন থাকে আপনি করতে পারেন এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আরেকটা আমি কথা বলে একটু বলে নেই। সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন গুলো এই আমরা যে আলোচনা করছি সেটা রিলেটেড হলে ভালো হয়। অন্য সব কোশ্চেন আমরা পরে অ্যান্সার করি, যেগুলো আপনাদের মানে যে কোথায় মানে কতক্ষণ পরে পাঠাবো, কতক্ষণ এইসব কোশ্চেন গুলো অ্যান্সার করতে গেলে অনেক সময় চলে যাবে আর কি। তা আমরা এই অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে কোশ্চেন গুলো এখন রাখি, আর ওই কোশ্চেন গুলো মনে রাখেন কিংবা লিখে রাখেন। আমাদের তো কালকে সময় আছে, কালকে আমরা ওইসব প্রশ্নের উত্তর আবার দিব আমরা। ঠিক আছে সাইফুল্লাহ রাজিন, আপনার প্রশ্নটা কি স্যার এতক্ষণ যা পড়িয়েছেন সেই রিলেটেডই? তাহলে হচ্ছে আপনি এখন করতে পারেন। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস ইজিয়েস্ট palatable presentation about ABG I have ever seen. স্যার আমার কোশ্চেনটা হলো যে মানে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সম্পর্কে, যেহেতু এটা আসছে স্যার, মানে একটা টার্ম দেখলাম স্যার যে ইনকমপ্লিট ডিস্টাল আরটিএ, এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আসলে বিষয়টা কি ইনকমপ্লিট ডিস্টাল আরটিএ। আচ্ছা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, জি স্যার, ডিস্টাল আরটিকুলার অ্যাসিডোসিস। আচ্ছা, এটা উত্তর দিয়ে দিই। ডিস্টাল আরটিকুলার অ্যাসিডোসিস এটার কতগুলো ভ্যারাইটি আছে। হ্যাঁ, একটা হচ্ছে কমপ্লিট ডিস্টাল, যেটা ইনকমপ্লিট। তার মানে হচ্ছে ইনকমপ্লিট মানে এই কোন ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হবে, সেই অ্যাসিডোসিস হয় না আনলেস আপনি কোনো মানে কিছু স্পেশাল কিছু সিচুয়েশনে, সেই ক্ষেত্রে সেগুলো হচ্ছে ইনকমপ্লিট ডিস্টাল আরটি আছে। আর কমপ্লিট যেগুলো সেগুলিতে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হবে প্রায় সবসময়, প্রায় সর্বক্ষেত্রেই। কিন্তু আর ওখানে হচ্ছে স্পেশাল সার্কামস্টেন্সেসে আপনার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস মানে রেনাল টিউবুলার এখানে মেটাবলিক অ্যাসিডোসিস হবে, তো মেটাবলিক অ্যাসিডোসিসটা হয় না। এবং অন্যান্য ম্যানিফেস্টেন্ট গুলো যেমন হাইপোক্যালেমিয়া থাকবে, ইউরিনটা অ্যালকালিন হবে, এই জিনিসগুলো আপনি পাবেন না সবসময়। আপনাকে এটা ইনডিউস করতে হবে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড খাওয়ায় আপনি ইনডিউস করতে পারেন, কিংবা ওরকম অ্যাসিড ডায়েট যদি সে খায়, অ্যাসিডিক ডায়েট, তখন সেগুলো তখন হয়। এটা হচ্ছে এগুলো হচ্ছে ইনকমপ্লিট আর রেনাল টিউবুলার। আর কমপ্লিট রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যেটা, সেটাতে তার রেনাল অ্যাসিড মানে মেটাবলিক অ্যাসিডোসিস এবং অ্যালকালিন ইউরিন প্লাস হাইপোক্যালেমিয়া, এগুলো সবগুলোই সবসময় প্রেজেন্ট থাকবে। এটা আসলে জেনেটিক, এটা তো মোস্টলি জেনেটিক। এবং জেনেটিক নির্ভর করে যে আপনার জেনেটিক ডোজটা কেমন। জেনেটিক ডোজটা যদি বেশি হয়, ইউ উইল ডেভেলপ কমপ্লিট ডিস্টাল আরটিকুলার অ্যাসিডোসিস। আর জেনেটিক ডোজটা যদি কম থাকে, মানে ডিপেন্ড করে যে আপনার বাবা মা কাদের মধ্যে কতখানি আছে, সেটা হবে যে জেনেটিক ডোজটা যদি কম থাকে, তাহলে আপনি ইনকমপ্লিট রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারেন। এইটাই হচ্ছে মূল ব্যাপারটা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা প্রশ্ন স্যার, আমি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস স্যার যখনই পড়তে যাই এই প্রশ্নটা মাথায় আসে। আজকে স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে সাধারণত আমরা জানি যে 3টা ভ্যারাইটি যেখানে বলে যে ক্লাসিক্যাল ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 আর প্রক্সিমালটা টাইপ 2। এখন এখানে টাইপ 3টা কি আসলে কোনো অ্যাসিডোসিস আছে, নাকি টাইপ 3টা অ্যাভয়েড করে টাইপ 4? না, টাইপ 4 কেন স্যার? তাহলে স্যার টাইপ 3 বাদ দিয়ে টাইপ 4 কেন হলো, এটার কোনো কি ব্যাখ্যা আছে? আগে একটা ব্যাপার হচ্ছে যে টাইপ 3 আগে একটা ডিসক্রাইব করা হয়েছিল, ঠিক আছে? পরে দেখা গেল এটা আসলে এক্সিস্ট করে না। হ্যাঁ, তো সেই জন্য টাইপ 3 কে বাদ দিয়ে দিচ্ছে, টাইপ 3 আসলে নাই। কিন্তু যেহেতু প্রথমে টাইপ 1 2 3 4 নাম দিয়ে ফেলছিল, সে নামগুলি আর চেঞ্জ করে নাই। নামগুলি টাইপ 1 2 4টাকে 4ই রাখছে, কিন্তু 3টাকে বাদ দিয়ে দিচ্ছে।
3টা আসলে জি স্যার, এটা টাইপ 3 যে নাল্টিপল স্টেজ ছিল সেই ধরনের নাল্টিপল স্টেজ আসলে অ্যানিমেল এক্সিস্ট করে, হিউম্যান এক্সিস্ট করে না, বুঝছেন? এই জন্য ওটাকে আর আনে নাই, গণায় আনে নাই। মানে এটা বইয়ে দেখতে গেলে স্যার একটা মানে অ্যাবনরমাল লাগে স্যার, এটা কোশ্চেন মাথায় বারবারই আসে স্যার, এর জন্য। হ্যাঁ না, ঠিক আছে স্যার। টাইপ 3 একটা ডিসক্রাইব করা হয়েছিল, এটা মূলত ডিসক্রাইব করা হয়েছিল অ্যানিমেল স্টাডির উপর বেস করে, ঠিক আছে? পরে দেখা গেল যে হিউম্যানে এই টাইপ 3 টাইপের নাল্টিপল স্টেজ এক্সিস্ট করে নাই, কারো হয় না। ফলে তখন তো তারা বলছে ঠিক আছে এটা তাহলে এটা বাদ, এটা নাই। কিন্তু যেহেতু ওই যে নামগুলো 1 2 3 4 ছিল আগে, ওটা চেঞ্জ করে নাকি, এখন যদি 4 কে 3 বলে তো অনেকে আবার কনফিউজ করবে আগে 3 এর সঙ্গে, জি স্যার, জি স্যার, বুঝতে বুঝছেন? পারছি। এই জন্য থ্যাংক ওই ইউ স্যার। কনফিউশনটা দূর করার জন্য তারা 3টাকে পুরোপুরি বাদ দিয়েছে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক আচ্ছা, ইউ স্যার, আমরা তাহলে support করি। জি স্যার। হ্যাঁ আমরা এই আনরিলেটেড কোশ্চেন আসলে বলতে গেলে অনেক মানে এটা শেষ করা যাবে না আর কি। আচ্ছা, যে মেটাবলিক অ্যালকালোসিস টু ডিটারমিন দ্য কজ অফ মেটাবলিক অ্যালকালোসিস, আমরা যদি মেটাবলিক অ্যালকালোসিস কজগুলি আমরা চিন্তা করি, এটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। মেটাবলিক অ্যালকালোসিস আপনারা জানেন কি, মেটাবলিক ট্রিটমেন্ট কিন্তু আমরা দেখবেন প্রায় বলবে যে আইভি নরমাল স্যালাইন দিয়ে দাও, মেটাবলিক অ্যালকালোসিস কারেক্ট হয়ে গেল। কেন হয়? কারণ হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস 2 ধরনের আছে, একটা আছে ক্লোরাইড রেসপন্সিভ, সেখানে আপনি যদি ক্লোরাইড দেন তাহলে দেখা যাবে মেটাবলিক অ্যালকালোসিস ভালো হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে সে এবং আরেকটা হচ্ছে ক্লোরাইড আনরেসপন্সিভ। ক্লোরাইড রেসপন্সিভ মানে হচ্ছে যে যেটাকে ইউরিনে সেটা, এবং সেটা কেমন আমরা বের করতে পারি, ইউরিনে ক্লোরাইড যদি আমরা দেখি, ইউরিনে ক্লোরাইড যদি লেস দেন 20 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হয় তাহলে এটাকে আমরা বলি ক্লোরাইড রেসপন্সিভ, এবং সেখানে সোডিয়াম ক্লোরাইড অ্যাডমিনিস্ট্রেশন দিলে মেটাবলিক অ্যালকালোসিস কারেক্টেড হয়ে যাবে। এবং এখানে মূল সমস্যা হচ্ছে ডিক্রিজ ইন রেনাল ব্লাড ফ্লো, মানে রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়ার জন্যই আপনার এই অ্যালকালোসিসটা হচ্ছে। কারণটা হচ্ছে কি, আমি একটু সময় লাগবে, তা আমি একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে রেনাল ব্লাড প্রেশার কমে যায় তখন এই রেনিন যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন সিক্রেট হয়, রেনিন সিক্রেট হয়, তো রেনিন এনজিওটেনসিস অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায়, এবং তখন অ্যালডোস্টেরন সিক্রেট হয় রেনাল কর্টেক্স থেকে। অ্যালডোস্টেরন সিক্রেট হয়ে যাওয়ার জন্য অ্যালডোস্টেরন কি করে, ডিস্টাল টিবিউলে সে চেষ্টা করে সোডিয়ামকে রিঅবজর্ব করতে, সোডিয়াম ধরে রাখতে। কারণ সে যখন রেনাল ব্লাড ফ্লো কমে তার কাছে সিগন্যাল হচ্ছে যে বডির ব্লাড ভলিউম কমে গেছে, ব্লাড ভলিউম বাড়াও। সুতরাং সে কি করবে, সোডিয়ামটাকে রিঅবজর্ব করবে। সোডিয়াম রিঅবজর্ব করে ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম এন্ড হাইড্রোজেন আয়ন। হ্যাঁ, তো সেজন্য হাইড্রোজেন আয়ন যেহেতু আপনার এই এক্সক্রিটেড করে যায়, এই জন্য তখন পেশেন্টের অ্যালকালোসিস ডেভেলপ করে, ঠিক আছে? এটা হচ্ছে এই সিস্টেমের এই ক্লোরাইড রেসপন্সিভ গুলির মেকানিজমটা মূলত হচ্ছে, তার মানে এটা মূলত হচ্ছে ভলিউম ডিপ্লেশনের উপর, ভলিউমের উপর নির্ভর করে। যেমন সিভিয়ার হার্ট ফেলিওর, সেখানে রেনাল ব্লাড ফ্লো কম হয়, সেখানে বডি সোডিয়াম রিটেন করে, সেখানেও আপনার অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস হয়। তারপর ওই যে আপনি যদি এক্সেসিভ ভমিটিং হয় কিংবা নেজোগ্যাস্ট্রিক সাকশন দেন খুব বেশি, তাহলে গ্যাস্ট্রিক ফ্লুইডের মধ্যে, গ্যাস্ট্রিক জুসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এই অ্যাসিড বের করে ফেলার জন্য আপনার সেখানেও আপনার এই অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস হয়। এবং সেটা এক্সেসিভ ভমিটিং, নেজোগ্যাস্ট্রিক সাকশন, মানে নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে সাকশন দিলেও সেটা হতে পারে। ডায়োটিক থেরাপিতেও ভলিউম ডিপ্লেশন হয়ে, ডায়োটিক থেরাপি যদি বেশি দেন তাহলে ভলিউম ডিপ্লেশন হয়ে সে একইভাবে আপনার মেটাবলিক অ্যালকালোসিস করবে, কিন্তু এগুলো ক্লোরাইড রেসপন্সিভ। সুতরাং আপনি যদি ইউরিনে ক্লোরাইড দেখেন যে লেস দেন 20 মিলিগ্রাম পার লিটার, তাহলে বুঝবেন যে এই পেশেন্টটা ক্লোরাইড রেসপন্সিভ, একে আমি আইভি নরমাল স্যালাইন দিলে ভালো হয়ে যাবে। আর ইউরিন ক্লোরাইড যদি মোর দেন 20 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে এটা ক্লোরাইড আনরেসপন্সিভ, এবং এটাকে আইভি সোডিয়াম ক্লোরাইডে কারেক্ট করা যাবে না। এবং আইভি সোডিয়াম কারেক্ট করা যাবে না, এটা এই কটা কি কারণে এই ক্লোরাইড আনরেসপন্সিভ মেটাবলিক অ্যালকালোসিস হয় সেটা মনে রাখতে গেলে এবিসিডিতে মনে রাখতে পারেন, যেমন অ্যালডোস্টেরনিজম, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, বার্টার সিনড্রোম, কুশিং সিনড্রোম আর ডিপ্লেশন অফ ম্যাগনেসিয়াম। এবিসিডিতে মনে রাখতে পারেন, এগুলো হচ্ছে ক্লোরাইড আনরেসপন্সিভ মেটাবলিক অ্যালকালোসিস হয় এগুলিতে। একটা হচ্ছে প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, বিতে হচ্ছে বার্টার সিনড্রোম, সিতে হচ্ছে কুশিং সিনড্রোম, আর ডি দিয়ে হচ্ছে ডিপ্রেশন অফ ম্যাগনেসিয়াম, হাইপোম্যাগনেসিয়াম যদি হয় তাহলে আপনার এই ক্লোরাইড আনরেসপন্সিভ মেটাবলিক অ্যালকালোসিস হয়। আমরা মোটামুটি এইবার আমরা আসি রেসপিরেটরি অ্যাসোসিয়েশন কি কারণে হয়। আপনি জানেন রেসপিরেটরি মানে হাইপোভেন্টিলেশন। তার মানে রেসপিরেটরি পেশেন্ট যদি ভেন্টিলেট
ভেন্টিলেশন ঠিক মতো না করে রেসপিরেটরি হয়। একটা কমন কারণ হচ্ছে সিওপিডি, ক্রনিক ব্রঙ্কাইটিস এমফাইসেমা, সেগুলোতে হয়। এছাড়া টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার যতগুলো কারণে হয় সবগুলোতেই আপনার এই রেসপিরেটরি হয়। যেমন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, মানে অ্যাজমা যখন খুবই সিভিয়ার হয়ে যায়, যখন পেশেন্ট খুব এক্সস্টেড হয়ে যায়, পেশেন্ট খুবই এক্সট্রিমলি টায়ার্ড, তখন পেশেন্ট ওই হাইপোভেন্টিলেট করে, পেশেন্ট আর শ্বাস নিতে পারে না ঠিক মতো, তখন কিন্তু আপনার রেসপিরেটরি অ্যাসিডোসিস হতে পারে। নার্কোটিক ড্রাগস দেওয়ার জন্য ব্রেইনের রেসপিরেটরি সেন্টার ডিপ্রেসড হয়ে যায়, তখন হাইপো ভেন্টিলেশন হয়, তখন হতে পারে কাইফোস্কোলিওসিস। সেখানে যদি আমাদের কাইফোস্কোলিওসিস কিংবা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসও হতে পারে, তখন থাকে, তখন মানে আমাদের চেস্ট মুভমেন্ট ঠিক মতো হয় না, লম্বা করে আমরা শ্বাস নিতে পারি না, ফলে হাইপোভেন্টিলেশনের জন্য রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে হাইপার ভেন্টিলেশন। পালমোনারি ডিজিজ, যেমন আমরা যদি হাইপার ভেন্টিলেট করি কোনো কারণে, যেমন যত হাইপোক্সেমিয়া হয় যত কারণে, যেমন লোবার নিউমোনিয়া একটা লাঙের একটা জায়গায় হয়েছে, তখন আমরা করি কি, ওইটাকে কারেক্ট করার জন্য আমরা অনেক বেশি শ্বাস নিই, লম্বা শ্বাস নিই, আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যায়। রেসপিরেটরি বেড়ে যায় ফলে আমরা এই হাইপার ভেন্টিলেশনের জন্য আমরা এই রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করি। পালমোনারি এম্বোলিজম হলো কিন্তু আপনার সেখানে এই হাইপোক্সিয়া হয় এবং আমরা রেসপিরেটরি রেট বেড়ে যাওয়ার জন্য সেখানে আমরা রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। সেপসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, সেপসিসেও আপনার হাইপার ভেন্টিলেশন হয়, এবং রেসপিরেটরি অ্যালকালোসিস মানে দ্য ফার্স্ট অ্যাসিড বেস অ্যাবনরমালিটি সিন ইন পেশেন্ট উইথ সেপসিস। কিন্তু পরের দিকে অনেক ধরনের আইসিইউ, কিন্তু রেসপিরেটরি অ্যালকালোসিস দিয়ে শুরু হয়, কারণ হচ্ছে এই পেশেন্টগুলো হাইপার ভেন্টিলেট করে। প্রেগনেন্সিতে হাইপার ভেন্টিলেশন হয়। সেলিসাইলেট কিন্তু আপনি দেখেন, সেলিসাইলেট আমরা পড়ে আসছেন হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের মধ্যে, আবার এখানেও আছে সেলিসাইলেট, তার মানে সেলিসাইলেস প্রথমে করে রেসপিরেটরি অ্যাসিডোসিস, কারণ প্রথমে হাইপারভেন্টিলেশন হয়, পরে আবার কিন্তু সে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস করে। সুতরাং সেলিসাইলেট পয়জনিং এ দুটি হয়, রেসপিরেটরি অ্যালকালোসিস, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। লিভার ডিজিজও আপনার হাইপারভেন্টিলেশন হয় এবং সেখানেও রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। পেইন, অ্যাংজাইটি, যেমন অ্যাংজাইটি কিংবা পেইন থাকলে মানুষ লম্বা শ্বাস নেয়, বিশেষ করে ইয়াং ফিমেলদের এটা হয়, হিস্টোরিক্যাল ওভার ব্রিদিং, এবং সেখানেও রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করে। এবং সেখানে ওই যে আয়োনাইজ ক্যালসিয়াম কমে যাওয়ার জন্য আপনার টিটেনি, টিংলিং, নামনেস ডেভেলপ করে, কিংবা আপনি ট্রুসোসাইন, ভস্টেক্সাইন এগুলো পজিটিভ পেতে পারেন। এনিওয়ে, দ্য রেসপিরেটরি অ্যালকালোসিস হাইপারভেন্টিলেশনের জন্য। এখন আমরা আসি আমাদের আসল ব্যাপারে, যে আমরা একটা রিপোর্ট পেয়েছি ইলেকট্রোলাইট এবং এপিজি। এখন আমরা কিভাবে ডিটারমিন করবো এর অ্যাসিড বেস ডিসঅর্ডার? এটা 5টা স্টেপ আছে। 5টা স্টেপ। নাম্বার 1 স্টেপ হচ্ছে কনসিডার ক্লিনিক্যাল সেটিং। ক্লিনিক্যাল সেটিংটা কনসিডার করতে হবে, কি ঘটনা, পেশেন্টের হিস্ট্রি কি, পেশেন্টের অবস্থা কি, কেন সে আসছে। সুতরাং এটা হচ্ছে ক্লিনিক্যাল সেটিং, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হোয়াট ইজ দ্য পিএইচ। লুক এট দ্য পিএইচ। পিএইচ দেখান, পিএইচ আপনাকে বলে দেবে পেশেন্টের মিক্সড অ্যাসিড বেস যেটা থাকবে, যাই থাকো, এটা কি অ্যাসিডিক, এখন কি মূল সমস্যা অ্যাসিডোসিস না মূল সমস্যা অ্যালকালোসিস। এন্ড হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিসঅর্ডার। প্রাইমারি ডিসঅর্ডার দেখতে গেলে আপনাকে ইউ হ্যাভ টু লুক, আপনি পিএইচ এর সঙ্গে সঙ্গে আপনাকে PCO2 এবং এই বাইকার্বনেট দেখতে হবে। এই 3টা জিনিস দেখলে আমরা বুঝে যাব যে পেশেন্টের অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, এবং পেশেন্টের প্রাইমারি ডিসঅর্ডার কোনটা। লুক এট PCO2 এন্ড বাইকার্বনেট। 3 নম্বর কোশ্চেন আমাদের অ্যান্সার করতে হবে। আমরা যে শিখলাম এখন কম্পেনসেশন, যে মেটাবলিক অ্যাসিডোসিস রেসপিরেটরি কম্পেনসেশন, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিসে মেটাবলিক কম্পেনসেশন, এই কম্পেনসেশন কি অ্যাপ্রোপ্রিয়েট, মানে ঠিক আছে না ঠিক নাই। ঠিক না থাকলে আপনাকে চিন্তা করতে হবে এখানে অন্য কোনো অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে কিনা। 4 নম্বর কোশ্চেন, আপনাকে সবসময় অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করতে হবে। আর 5 নম্বর জিনিস যেটা আছে, আপনাকে এটাকে কেউ বাইকার্বনেট গ্যাপ বলে, কিন্তু আমি প্রেফার করি কারেক্টেড বাইকার্বনেট শব্দটা বলা, কারণ এখানে আপনাকে এই কারেক্টেড বাইকার্বনেটটা বের করতে হবে। তার মানে হচ্ছে যে এই পেশেন্টের যদি কারেক্টেড বাইকার্বনেট মানে হচ্ছে এই পেশেন্টের যদি অ্যানায়ন গ্যাপ না থাকতো তাহলে বাইকার্বনেট কত হতো সেটা আমরা বের করবো। এটা আমরা কেউ এটাকে বাইকার্বনেট গ্যাপ হিসেবে বলে, কিংবা আপনি মনে রাখতে পারেন কারেক্টেড বাইকার্বনেট। এই 5টা স্টেপ দিয়ে আমরা কিন্তু বের করে ফেলতে পারি একটা পেশেন্ট অ্যাসিড বেস ডিসঅর্ডার কেমন। এবার আমরা একটু প্র্যাকটিক্যাল ইয়েতে যাই। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ পিএইচ। আপনি লুক এট দ্য পিএইচ। পিএইচ মনে রাখবেন 7.36 এর নিচে হলে অ্যাসিডোসিস, সেটা মেটাবলিক হতে পারে, রেসপিরেটরি হতে পারে। 7.44 উপরে হলে অ্যালকালোসিস, মেটাবলিক হতে পারে, রেসপিরেটরি হতে পারে।
এবং 7.4 হলে আপনাকে মনে রাখতে হবে যে একটা অ্যাসিড বেস ডিসঅর্ডার পেশেন্টের পিএইচ 7.4, তার মানে এই পেশেন্টের মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে মোস্ট লাইকলি। ঠিক আছে, এখন হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাসিডিটি ডিসঅর্ডার, এটা কেমন করে বের করবেন? প্রাইমারি অ্যাসিডিটি ডিসঅর্ডার বের করবেন আপনাকে মনে রাখতে হবে যে অ্যাসিডিটি ডিসঅর্ডার আছে কিনা এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে লুক এট পিএইচ এন্ড PaCO2। যে কোনো একটা যদি নর্মাল রেঞ্জের বাইরে থাকে, পিএইচ অথবা PaCO2 যে কোনো একটা যদি নর্মাল রেঞ্জের বাইরে থাকে, তাহলে বুঝতে হবে পেশেন্ট হ্যাজ গট অ্যাসিড বেস ডিসঅর্ডার। কিন্তু মনে রাখতে হবে আরেকটা কথা, সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে নর্মাল পিএইচ and or অথবা PaCO2 অথবা দুটি নর্মাল does not exclude the presence of an acid base abnormal। এটা মনে রাখতে হবে যে দুইটা যে নর্মাল আপনি পাইলেন, পিএইচ নর্মাল, PaCO2 নর্মাল, আপনি বলবেন যে এর কোনো অ্যাসিড বেস ডিসঅর্ডার নাই, সেটা নাও হতে পারে, এটা মনে রাখতে হবে। কিন্তু an acid base abnormality is present if either the PaCO2 or the pH is outside the normal range। যে কোনো একটা যদি outside the normal range থাকে, এই পেশেন্টের অ্যাসিড বেস abnormality অবশ্যই আছে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে if pH and PaCO2 are both abnormal, দুটোই যদি abnormal হয়, তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে প্রাইমারি ডিসঅর্ডার কি বের করার, সেটা হচ্ছে pH কম, PaCO2 কম, দুটোই একই দিকে গেছে, তাই না? PaCO2 কমছে, PaCO2 কমছে, যদি সেরকম যদি হয় তাহলে মনে করতে হবে এইটা প্রাইমারি ডিসঅর্ডার ইজ মেটাবলিক। যদি দুই দিকে যায়, মানে একটা কমছে একটা বাড়ছে, হয় pH কমছে PaCO2 বাড়ছে, অথবা PaCO2 বাড়ছে pH কমছে, এরকম যদি হয়, একটা বাড়ছে একটা কমছে উল্টা দিকে, মানে নট ইন দ্য সেম ডিরেকশন, তাহলে বুঝবেন যে প্রাইমারি ডিসঅর্ডার ইজ রেসপিরেটরি। এই কথাটা এটা একটা সহজ উপায় মনে রাখার জন্য। বলতে পারেন এটা আমি বের করছি কিংবা আমি অনেক ঘাটাঘাটি করে এটা সিদ্ধান্ত নিয়েছি যে এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে বের করার, সেটা হচ্ছে কি যে পিএইচ আর PaCO2 দুইটা একই দিকে যায় কিনা, ডিরেকশনাল চেঞ্জ। if both change in the same direction তাহলে এটা হচ্ছে metabolic। if both changes in the different direction, opposite direction, একটা বাড়ছে একটা কমছে, তাহলে অ্যাসিড বেস ডিসঅর্ডার ইজ প্রাইমারি অ্যাসিড ডিসঅর্ডার ইজ রেসপিরেটরি। এটা মনে রাখেন। তার মানে আপনি একটা পেশেন্ট রিপোর্ট পাইলে প্রথমে পিএইচ আর PaCO2 দিয়ে রাখেন, আর কোনো কিছু দেখা দরকার নেই। পিএইচ PaCO2 দুটোই কি নর্মাল না অ্যাবনর্মাল? দুটোই অ্যাবনর্মাল আছে, ঠিক আছে। একটা পিএইচ কি কমে গেছে, PaCO2 কি কমে গেছে, সেটা মেটাবলিক। পিএইচ কমে গেছে, তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, পিএইচ বেড়ে গেছে, PaCO2 বেড়ে গেছে, তার মানে মেটাবলিক। দুটো একই দিকে গেছে। এটা পিএইচ যদি বেড়ে গেছে তাহলে মেটাবলিক অ্যালকালোসিস। আচ্ছা, পিএইচ কমে গেছে, PaCO2 বেড়ে গেছে, তার মানে দুটো দুই দিকে গেছে। পিএইচ কমে গেছে, PaCO2 বেড়ে গেছে, তার মানে রেসপিরেটরি। পিএইচ কমে গেছে, তার মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা, পিএইচ বেড়ে গেছে, PaCO2 কমে গেছে, তার মানে প্রাইমারি হচ্ছে রেসপিরেটরি। পিএইচ বেড়ে গেছে মানে হচ্ছে অ্যালকালোসিস, তার মানে প্রাইমারি হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। একটা এক্সাম্পল দিই। কনসিডার পেশেন্ট হ্যাজ an arterial pH of 7.23 and a PaCO2 of 23। আমরা বলছি PaCO2 নরমাল হচ্ছে 40, 23 মানে কমে গেছে। pH 7.4 থেকে কমে 7.23 হয়ে গেছে, দুটোই কমে গেছে, তার মানে এটা প্রবলেমটা হচ্ছে মেটাবলিক। যেহেতু pH হচ্ছে অ্যাসিডিক রেঞ্জে, তার মানে এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। বোঝা গেল? এইটা মনে রাখবেন। তাহলে প্রথমেই আপনি লুক এট pH and PaCO2, দুইটাই কি কমে গেছে, দুইটাই কি কমছে কিনা, দুইটাই কি চেঞ্জ হয়েছে, দুইটাই অ্যাবনর্মাল আছে, ঠিক আছে। দুইটাই কমে গেছে কিংবা দুইটাই বেড়ে গেছে, দুইটাই কমে গেছে, দুইটাই বেড়ে গেছে যদি হয়, তার মানে হচ্ছে প্রাইমারি ডিসঅর্ডার ইজ মেটাবলিক। একটা বাড়ছে আরেকটা কমছে, তার মানে হচ্ছে প্রাইমারি ডিসঅর্ডার ইজ রেসপিরেটরি। সহজ। এইভাবে দেখলে আপনার সবাই সহজ হবে। আচ্ছা, আমরা একটু পরে আসবো। মনে রাখবেন নর্মাল PaCO2 হচ্ছে 40 ±5, কিন্তু আমরা সবসময় 40টাকে চিন্তা করি, 40। আমরা বলছি অ্যানোয়ন গ্যাপ 12, বাইকার্বনেট 24, আর হচ্ছে PaCO2 হচ্ছে 40, 12, 24, 40, এই তিনটা নাম্বার মনে রাখবেন। নর্মাল PaO2 আমরা এখানে দিয়ে দিয়েছি। নর্মাল PaO2 হচ্ছে 90 ± 10, 80 to 100।
আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিসঅর্ডার? আচ্ছা, এখন দেখলেন আপনি যে পিএইচ অ্যাবনর্মাল কিন্তু পিএসসিও2 নর্মাল, এখন আপনি কি করবেন? পিএসসিও2 নর্মাল নিচে, তাহলে দেন ইউ লুক এট বাইকার্বনেট। যদি পিএইচ লো, বাইকার্বনেট লো, তার মানে মেটাবলিক স্ট্রেস। যদি পিএইচ হাই, বাইকার্বনেট হাই, মেটাবলিক স্ট্রেস। অন্য ডিসঅর্ডারও থাকতে পারে, কিন্তু এখানে মেটাবলিক স্ট্রেস আছে, প্লাস অন্য কিছু থাকতে পারে, নাও থাকতে পারে। পিএইচ হাই, বাইকার্বনেট হাই, মেটাবলিক অ্যালকালোসিস। আচ্ছা, যদি পিএইচ নর্মাল, পিএসসিও2 অ্যাবনর্মাল, এখানেও পিএইচ নর্মাল, পিএসসিও2 অ্যাবনর্মাল, তাহলে বুঝতে হবে এখানেও এটা ঝামেলা আছে। এটা ইট ইজ নট যে এটা পিএইচ নর্মাল থাকলেও পিএসসিও2 যদি অ্যাবনর্মাল থাকে, তাহলে বুঝতে হবে এখানে মিক্স মেটাবলিক রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে। পিএসসিও2 যদি হাই থাকে, বুঝবেন যে এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে অন্য কিছুর সঙ্গে। পিএসসিও2 যদি লো থাকে, রেসপিরেটরি অ্যালকালোসিস আছে অন্য কোনো ডিসঅর্ডারের সঙ্গে। তাহলে আমরা বলছি তিনটাই প্যারামিটার ইম্পর্টেন্ট: পিএইচ, পিএসসিও2, বাইকার্বনেট। প্রথমে আপনার রিপোর্ট পেলে দেখেন পিএইচ, পিএসসিও2। পিএইচ, পিএসসিও2 দুটোই কি অ্যাবনর্মাল? দুটোই যদি অ্যাবনর্মাল থাকে, দুটোই বাড়ছে, দুটোই কমছে, তাহলে প্রবলেমটা মেটাবলিক। একটা বাড়ছে, একটা কমছে, তাহলে হচ্ছে প্রবলেমটা রেসপিরেটরি। ঠিক আছে? তারপর পিএইচ দিয়ে আপনি বাড়ি করবেন অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস। আচ্ছা, যদি দেখেন যে পিএইচ অ্যাবনর্মাল, পিএসসিও2 নর্মাল, তাহলে আপনি বাইকার্বনেট দিয়ে থাকবেন। পিএসসিও2 যদি নর্মাল থাকে, বাইকার্বনেট কি কমে গেছে, তাহলে এটা এই পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস আছে। পিএইচও কমে গেছে, বাইকার্বনেট কমে গেছে, মেটাবলিক। পিএইচ হাই, বাইকার্বনেট হাই, তার মানে এই পেশেন্টের মেটাবলিক অ্যালকালোসিস সঙ্গে হয়তো আরো কিছু আছে, কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস আছে। আর পিএইচ নর্মাল, পিএসসিও2 অ্যাবনর্মাল, পিএসসিও2 এবার পিএসসিও2 দেখেন, পিএসসিও2 যদি অ্যাবনর্মাল, পিএইচ নর্মালও থাকে, তাহলে তার মানে যে পেশেন্টের একটা রেসপিরেটরি কম্পোনেন্ট আছে। পিএসসিও বেশি আছে, তার মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস একটা কম্পোনেন্ট আছে। পিএসসিও2 কম আছে, তার মানে রেসপিরেটরি অ্যালকালোসিসের একটা কম্পোনেন্ট আছে। আচ্ছা, এবার আমরা তারপরে লাস্টে একটা কথা বলে দিচ্ছি আপনাকে, পিএইচ, পিএসসিও2 এন্ড বাইকার্বনেট অল নর্মাল, স্টিল মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার ইজ পসিবল। এটা আপনার মনে রাখতে হবে। পিএইচ, পিএসসিও2, বাইকার্বনেট তিনটা নর্মাল হলেও আপনার মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার ইজ পসিবল। ক্যালকুলেট অ্যানায়ন গ্যাপ এন্ড বাইকার্বনেট গ্যাপ, যেটা বলছিলাম, অ্যানায়ন গ্যাপ, বাইকার্বনেট গ্যাপ ক্যালকুলেট করতে হবে। Therefore, a normal pH in the presence of an acidic disorder always signifies a mixed acid base disorder. Normal pH in the presence of an acidic disorder always signifies a mixed acid base disorder. তারপরে সেকেন্ড আমাদের পয়েন্ট ছিল যে কম্পেনসেশন কি ঠিক আছে নাকি, ইজ কম্পেনসেশন অ্যাপ্রোপ্রিয়েট। সেখানে আপনাকে সেই আগের ফর্মুলাগুলো ইউজ করতে হবে। মেটাবলিক অ্যাসিডোসিসে বলছিলাম যে উইন্টার্স ফর্মুলা, মেটাবলিক অ্যাসিডোসিস একটা ফর্মুলা আছে 0.7 টাইমস মেজার্ড বাইকার্বনেট মাইনাস নরমাল বাইকার্বনেট প্লাস 40 প্লাস মাইনাস 2। তারপর রেসপিরেটরি অ্যাসিডোসিসে মেটাবলিক কম্পেনসেশন হয়, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস রেসপিরেটরি কম্পেনসেশন হয়, সেটা দুইটা ফর্মুলা আছে। এখানে আবার ফর্মুলাটা হচ্ছে যে বাইকার্বনেট রেসপিরেটরি অ্যাসিডোসিসে বাইকার্বনেট বাড়বে 1 millimole acutely or 3 millimole per liter in chronic situation for every 10 millimeter increase in PCO2. আর রেসপিরেটরি অ্যালকালোসিসে বাইকার্বনেট কমবে 2 millimole acutely and 4 millimole হচ্ছে chronic কেসে, সে among for every 10 millimeter fall in PCO2. সুতরাং কম্পেনসেশনটা আপনাকে হিসাব করে দেখতে হবে। কম্পেনসেশনটা এক্সপেক্টেড রেঞ্জে, মানে ঠিক আছে, যদি কম্পেনসেশন ঠিক থাকে তাহলে এটা সমস্যা নাই, এটা আপনার বলতে সহজে, তার মানে সিম্পল অ্যাসিড বেস। কিন্তু কম্পেনসেশন যদি কম কিংবা বেশি হয়, তাহলে এখানে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে। তাহলে 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আমরা বলছিলাম যে, আচ্ছা এখানে আরেকটা কথা আবারও মনে করে দিচ্ছি, remember that the compensatory response to a primary acid base disturbance are never strong enough to correct the pH, but act to reduce the severity of the change in pH. বোঝা গেল? Therefore, normal pH in the presence of an acid base disorder always signifies a mixed acid base disorder. Anion gap আমরা বলছি খুব সোজা, সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস করে। তবে বেশিরভাগ মানুষই অ্যানায়ন গ্যাপ হিসাব করার সময় পটাশিয়ামকে গণায় ধরে না, কারণ পটাশিয়াম আছে 3 থেকে 5, এই 3-5 জন্য আর কেউ হিসাব করে যায় না। তো মোস্ট অফ দ্য কেসেস অ্যানায়ন গ্যাপ হিসাব করা হয় এইভাবে। আজকাল প্রায় বেশিরভাগ বইতে অ্যানায়ন গ্যাপ হিসাব করা হয় সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস, পটাশিয়ামকে আর হিসাবে ধরে না। নর্মাল অ্যানায়ন গ্যাস 12 প্লাস মাইনাস 2, যদি পটাশিয়ামকে আপনি ইনক্লুড করেন তাহলে 14 প্লাস মাইনাস 2। If anion gap is more than 20, high anion gap metabolism is present. Presence of an anion gap metabolism always represents a primary abnormality. So the anion gap is very important.
তারপর আমরা বলছিলাম কারেক্টেড বাইকার্বনেট। কারেক্টেড বাইকার্বনেট হচ্ছে মেজার্ড অ্যানায়ন গ্যাপ মাইনাস নর্মাল অ্যানায়ন গ্যাপ প্লাস মেজার্ড বাইকার্বনেট। তার মানে হচ্ছে যে অ্যানায়ন গ্যাপ যদি না থাকতো ওর বাইকার্বনেট কত হইতো সেটা আমরা হিসাব করবো। সেটা হচ্ছে ওর বাইকার্বনেট লেভেল যেটা আছে তার সঙ্গে আমরা আমাদের যে অ্যানায়ন গ্যাপ আর নর্মাল অ্যানায়ন গ্যাপ কত 12 বাদ দিব, নর্মাল অ্যানায়ন গ্যাপ থেকে বাদ দিলে যেটা সেটা বাইকার্বনেটের সঙ্গে যোগ করলে এটা যদি ইফ কারেক্টেড অ্যানায়ন গ্যাপ যদি সেরাম বাইকার্বনেট 28 এর বেশি হয়ে যায় তার মানে হচ্ছে পেশেন্ট অলসো হ্যাজ এন আন্ডারলাইং মেটাবলিক অ্যালকালোসিস, একটা মেটাবলিক অ্যালকালোসিস সঙ্গে আছে। যদি এই হিসাব করার পর সেরাম বাইকার্বনেট 23 এর কম থাকে তার মানে পেশেন্টের একটা নন অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস আছে। If the correcting the anion gap results in a normal serum bicarbonate, then the decreased serum bicarbonate is completely explained by the anion gap. Anion gapটা দিয়ে explain করা হয়েছে, explain হয়ে গেছে। তার মানে হচ্ছে যে নর্মাল anion gap যদি কার্বন বাইকার্বনেট নর্মাল হয়ে যায় এই কারেক্টেড anion serum bicarbonate পর, তার মানে কোনো সমস্যা নাই, ওর অন্য কোনো ডিসঅর্ডার এক্সট্রা কোনো ডিসঅর্ডার নাই। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই সবাইকে, যে এই পর্যন্ত যা বলা হয়েছে এর মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? এখন আমরা এক্সাম্পলে চলে যাবো। আজকে আমরা বেশি এক্সাম্পল করবো না, একটা করবো হয়তো, তারপরে কালকে আমরা আরো এক্সাম্পল করব এবং আমরা কালকে দরকার হলে আবার একটু হয়তো আগের ইয়েটা একটু রিক্যাপ করতে পারি, সেটা দেখা যাক, কালকে দেখা যাবে। এখন বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার এই লাস্টের যে পয়েন্টটা, যেমন এই যে কারেক্টেড সেরাম বাইকার্বনেট, এটা এই জিনিসটা একটু বলা লাগবে। আচ্ছা, কারেক্টেড বাইকার্বনেট মানে হচ্ছে আপনি পেশেন্টের বাইকার্বনেট মনে করেন পাইলেন 16, ওর অ্যানায়ন গ্যাপ আছে আপনার মনে করেন 24 কিংবা 25, ঠিক আছে? অ্যানায়ন গ্যাপ 25 মানে কি? পেশেন্ট হ্যাজ গট হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে? জি স্যার, কোনো সন্দেহ নাই। অ্যানায়ন গ্যাপ 25 যদি আপনি পান, চোখ বন্ধ করে বলবেন পেশেন্ট হ্যাজ গট হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, কোনো সন্দেহ নাই। এখন ওর বাইকার্বনেট আছে হচ্ছে 16, ঠিক আছে? বাইকার্বনেট 16 যে হইল, ওর যদি অ্যানায়ন গ্যাপটা না থাকতো, যে বেশি অ্যানায়ন গ্যাপ যেটা হয়েছে নর্মাল অ্যানায়ন গ্যাপ থেকে যেটা বাড়ছে না হতো, তার বাইকার্বনেট কত হইতো? তার মানে অ্যানায়ন গ্যাপ 25 মাইনাস 12 এই 13, এই যে 13 হচ্ছে 13টা আমরা বাইকার্বনেটের সঙ্গে যোগ করি, বাইকার্বনেট 16 আর 13 হচ্ছে 29, তাহলে দেখেন 29 হয়ে গেল বাইকার্বনেট। তার মানে যদি অ্যানায়ন গ্যাপটা না থাকতো ওর বাইকার্বনেট হতো 29, তার মানে কি এটা 28 থেকে বেশি, তার মানে হচ্ছে ওর একটা আন্ডারলাইং মেটাবলিক অ্যালকালোসিস এর সঙ্গে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা মানে অ্যানায়ন গ্যাপটা যেটা এক্সট্রা আছে তার নরমাল অ্যানায়ন গ্যাপ থেকে যতটুকু এক্সট্রা আছে সেটা যদি আমরা মেজার বাইকার্বনের সাথে অ্যাড করে দিই তাহলে আমরা কারেক্টেডটা পেয়ে যাচ্ছি, কারেক্টেড বাইকার্বনেট পাবো। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে যদি 28 এর বেশি হয় তাহলে এটা আমরা আন্ডারলাইং মেটাবলিক অ্যালকালোসিস, আর যদি এটা 23 এর কম হয় তার পেশেন্ট একটা নন অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস আছে। মানে হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস কিন্তু আবার নন অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস থাকতে পারে, মানে নরমাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস, যেটা কিন্তু কোএক্সিস্ট করতে পারে। আচ্ছা, এবার আমরা এটা কি স্যার শুধুমাত্র যাদের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস পাবো তাদের ক্ষেত্রেই দেখতে হবে নাকি? হ্যাঁ, তাদের ক্ষেত্রেই মূলত দেখতে হবে আর কি, বাকিদের ক্ষেত্রে তো দেখা লাগবে না স্যার? অন্য ক্ষেত্রে না, এটা আপনি অন্য ক্ষেত্রে দেখতে পারেন, কিন্তু মূলত হচ্ছে যাদের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস পাবো তাদের ক্ষেত্রে বেশি দেখতে হবে হাই অ্যানায়ন গ্যাপের যেতে হবে। নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস দেখে তো লাভ নাই। নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস হলে নর্মাল যোগ করলে বিয়োগ করলে তো হবে 0, সেটা বাইকার্বনেটের সঙ্গে যোগ দিলে তার বাইকার্বনেট বাড়বে না। আচ্ছা, শুধু তাহলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস যারা তাদের জন্য, ঠিক আছে? থ্যাংক তাদের ইউ। জন্য মূলত। 23 থেকে 28 এর ভিতরে থাকলে কি তখন কি শুধু একটাই ধরবো আমরা? হ্যাঁ, 23 থেকে 28 বলা কঠিন, একটাই ধরবেন, কিন্তু অন্যান্য প্যারামিটার অন্য যে কম্পেনসেশনটা তখন যদি আবার ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা দিয়ে আপনি আবার অ্যাসেস করতে পারেন। আমরা আসবো, আমরা এক্সাম্পল গুলি করলে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা প্রথমে একটা এক্সাম্পল দিই। A 65-year-old alcoholic with history of repeated vomiting, সে এই
এই পিকচার নিয়ে আসছে। সোডিয়াম 137, পটাশিয়াম 3.8, ক্লোরাইড 90, বাইকার্বনেট 22, pH 7.4, PCO2 41, PO2 85। এখন আপনি দেখেন, এই তাকায় দেখেন, আপনি তাকাইলে আপনি দেখবেন আমরা কি বলছি, pH 7.4 এটা কি নরমাল, নরমাল। আমরা বলছি তারপরে তাকাবেন PCO2 তে, PCO2 হচ্ছে আমরা বলছি 40, 40, 41 আছে, তার মানে এটাও নরমালি কাছাকাছি, কারণ এটা 40 আশেপাশে 40 ± 5 ছিল, তাই না? তো সুতরাং আচ্ছা বাইকার্বনেট নিতে খাই, বাইকার্বনেট হচ্ছে 24 ± 2, তাহলে এটাও তো নরমাল। তাহলে এই পেশেন্টের কি কোনো ধরনের কোনো সমস্যা নাই? পেশেন্ট কি পেশেন্ট ইজ অ্যাপারেন্টলি নরমাল। তা আপনি যদি এই রিপোর্ট দেখে বলেন পেশেন্টের কোনো অ্যাসিড বেস ডিসঅর্ডার নাই, তাহলে ইউ আর রং, ভেরি রং। কেন দেখেন, অ্যানায়ন গ্যাপ হিসাব করেন, 137 - 90 + 22, অ্যানায়ন গ্যাপ হচ্ছে 25, অ্যানায়ন গ্যাপ হচ্ছে 25, কারণ হচ্ছে 137 হচ্ছে সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, ক্লোরাইড হচ্ছে 90 আর বাইকার্বনেট হচ্ছে 22, যেটা যদি বাদ দেন এটা যোগ করলে হয় 112, আর 127 থেকে 112 বাদ দিলে 25 থাকে, ঠিক আছে? তাহলে এটা কি অনেক বেশি না? তার মানে কি এই পেশেন্টের হাই আয়রন গ্যাপ মেটাবলিসিস দেখেন, অথচ ওর ইলেকট্রয়েড এবং এবিজি রিপোর্ট দেখে আপনি হয়তো ভাবতে পারেন পেশেন্টের কোনো অ্যাসিড ডিসঅর্ডারই নেই, হাই আয়রন গ্যাপ মেটাবলিসিস, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কম্পেনসেশন ঠিক আছে কিনা? আমরা কি বলছিলাম, উইন্টার ফর্মুলা হাই আয়রন গ্যাপ মেটাবলিসিস 1.5 টাইমস বাইকার্বনেট, 1.5 টাইমস বাইকার্বনেট মানে 1.5 টাইমস 22 + 8 ± 2, 1.5 টাইমস 22 হচ্ছে 33 + 8 41 ± 2, 41 ± 2, ওর PCO2 কত? PCO2 41, তাহলে ঠিক আছে, তার মানে কম্পেনসেশন ইজ ওকে, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন। আচ্ছা, এইবার আপনি কারেক্টেড বাইকার্বনেট আসেন, মেজার অ্যানায়ন গ্যাপ নরমালি প্লাস মেজার বাইকার্বনেট 12 - 25 - 12 মানে 13 + 22 35, তার মানে কি বাইকার্বনেট তো অনেক বেশি, তাহলে কি তার মানে এর পেশেন্টের হ্যাজ গট মেটাবলিক অ্যালকালোসিস, এই জন্যই আসলে পেশেন্টের পিএইচ নরমাল হয়ে গেছে, আর পেশেন্টের মেটাবলিক অ্যালকালোসিস এবং মেটাবলিক অ্যাসিডোসিস দুইটা মিলে পিএইচ নরমাল হয়ে গেছে। এই দেখেন, পেশেন্ট হ্যাজ হাই মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড মেটাবলিক অ্যালকালোসিস, ইট ইজ এ কেস অফ মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। এবার বুঝতে পারছেন কি একটু আগে যে কোশ্চেন জিজ্ঞাসা করছিলেন? জি স্যার, ক্লিয়ার হয়েছে এখন ব্যাপারটা। ঠিক আছে, আমরা আজকে আর প্রায় 12টা বাজতে চললো, আমরা আজকে আর বেশিক্ষণ যাব না। এখন শুধু কারো কোনো কোশ্চেন থাকে, আমি কোশ্চেন গুলো যে পার্টিনেন্ট হয় খুব ভালো হয়, মানে এই রিলেটেড আর কি। এখন অন্য কোশ্চেন গুলি করতে গেলে এখন সময় বেশি নাই, 12টা বেজে যাচ্ছে। আপনি বলছিলেন যে ওই যে ইউরিনারি অসমোলার গ্যাপটা কি আসলে রুটিনলি দেখার দরকার আছে কিনা, বা কখন দেখতে হবে? ও আচ্ছা, অসমোলার গ্যাপটা আপনি ইউরিন অ্যানায়ন গ্যাপ বলছি, অসমোলার গ্যাপটা ইউরিনে, অসমোলার গ্যাপটা হচ্ছে ব্লাডে, অসমোলার গ্যাপ যেটা মানে ইউরিনারি অ্যানায়ন গ্যাপ। জি, ইউরিন অ্যানায়ন গ্যাপ, আপনি যদি একটা নর্মাল অ্যানায়ন গ্যাপের পেশেন্ট পান, একটা অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস, এখন আপনি কারণটা আপনি বুঝতে চাচ্ছেন, কারণটা হচ্ছে ক্লিয়ার না হিস্ট্রি থেকে কিংবা অন্যান্য ফিচার থেকে, তখন আপনি ইউরিন অ্যানায়ন গ্যাপ করতে পারেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আপনি আসলে ঠিক বুঝতে পারছেন পেশেন্টের যে ইউরিন নর্মাল অ্যানায়ন গ্যাপ বা নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আছে, যদি ক্লিয়ার না আপনার কাছে কেন তার নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক হইলো, তাকে রিলেটিভ অ্যাসিড হয়েছে নাকি ডায়রিয়া হিস্ট্রি আছে, কিংবা সে অন্য কোনো কারণে জিআই লস অফ বাইকার্বনেট হচ্ছে কিনা, সে যদি বুঝতে চান তাহলে আপনি ইউরিন অ্যানায়ন গ্যাপ করতে পারেন। কিন্তু যদি আপনার অবভিয়াস হয় তাহলে আর না করলে চলবে। পেশেন্ট ডায়রিয়ার হিস্ট্রি ছিল, পেশেন্ট ডায়রিয়া নিয়ে আসছে, তাহলে তো আপনার করার প্রয়োজন নেই, আপনি জানেন এখানে আর ইউরিন অ্যানায়ন গ্যাপ করার খুব প্রয়োজন হবে না। বুঝতে পারছেন? বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ স্যার। স্যার, আজকে মনে হয় হচ্ছে আমরা আজকে এখানেই শেষ করে দিই, প্রায় 12টা বেজে গেছে। প্রথমেই হচ্ছে আজকে অনেকে স্যারের অনেক প্রশ্ন ছিল, তো আমি অনুরোধ করবো যে কালকে হচ্ছে আমাদের যে পার্ট 2 থাকবে সেখানে হচ্ছে আপনাদের প্রশ্নগুলো করতে, স্যার অবশ্যই চেষ্টা করবেন তার উত্তর দিতে।
আর স্যার আজকে মোটামুটি তাহলে হচ্ছে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে কালকে আমাদের আজকে যে ওয়েবিনার এটা সেকেন্ড পার্টটা হবে। আর স্যারকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের স্পন্সর ডেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তাদেরকে আজকে প্রোগ্রামটি স্পন্সর করার জন্য। তো আমার মনে হয় স্যার আমরা কি এখন শেষ করে দিব, নাকি স্যার আপনি যদি কিছু বলতে চান আর? আচ্ছা, না আমি যেটা বলতে চাই যে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা সেটা আসলে আমি জি স্যার, সবাই সেটা হচ্ছে স্যার চ্যাট বক্সে একদম খুব স্পন্টেনিয়াসলি রেসপন্স করছেন যে মানে স্যার আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছেন এবং প্রেজেন্টেশনটা খুব ইজি ছিল, সেটাই হচ্ছে বলছেন আর কি। তো আমার মনে হয় না স্যার সবারই মোটামুটি বুঝতে সমস্যা আছে, তবু যদি হচ্ছে কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কাইন্ডলি কালকে চ্যাট বক্সে রেসপন্ড করবেন। আচ্ছা, আপনার দরকার হলে ওই ইয়েতে আপনাদের কমেন্টটা এই ক্লাস সম্বন্ধে ইয়েতে ওই গ্রুপে, ওই ফেসবুক যে গ্রুপটা আছে ভেরিফিকেশন, সেখানে আপনারা পোস্ট করতে পারেন। তো তাহলে আমি বুঝতে পারবো যে হাউ ফার আই হ্যাভ বিন এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সেজন্য তো আমি চেষ্টা করব। মানে আমি এখন চ্যাট বক্স দেখতেছি, চ্যাট বক্সে খুব ভালো লাগছে, অনেকেই ভালো ভালো কথা লিখছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সবাই আমি আশা করি সবাই এর সাথে একমত থাকবে, একটা বুকলেট যদি এটা বিডি ফিজিশিয়ানস পক্ষ থেকে যদি বিডি ফিজিশিয়ান একটা বুকলেট পাবলিশ করবে বলে আমাকে বলেছে। আমার তাতে কোনো আপত্তি নেই। আমি আমার এই স্লাইড গুলো কিংবা সঙ্গে যদি দরকার আরো কিছু নোটস দিয়ে বুকলেট করা যাবে। হ্যাঁ, আমি চেষ্টা করেছি আপনাদের এসএসবি ডিসঅর্ডার সম্বন্ধে সব ইয়েগুলো ইনফরমেশন গুলো দিতে, যেসব জিনিস আপনাদের জানা দরকার, যেসব জিনিসগুলো জানলে আপনারা নিজেরাই এসএসবি ডিসঅর্ডার সবকিছু নিজেরাই ডিটারমিন করতে পারবেন। আমরা কালকে যখন আরো কিছু কোশ্চেন সলভ করবো, থিংস উইল বিকাম মাচ মোর ইজিয়ার। এবং কালকে দরকার হলে আমরা শুরুতে কিছুটা এটা রিক্যাপ করে নিব যা আজকে যা আলাপ করেছি। আপনারা স্যারের নেটওয়ার্ক কানেকশনটি বোধহয় ফ্রিজ হয়ে গিয়েছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আর আপনারা যারা হচ্ছে বুকলেটের কথা বলছিলেন, হ্যাঁ সেটার ব্যবস্থাও করা হচ্ছে কালকে সেকেন্ড পার্ট শেষে। আশা করি আপনারা একটা গুগল ফর্মের মাধ্যমে, আমার মনে হয় কারো কোনো যদি খুব বার্নিং কোশ্চেন থাকে একটা দুইটা তাহলে উত্তর দিতে পারে, আদারওয়াইজ আমরা স্যার মোটামুটি স্যার সবাই হচ্ছে স্যাটিসফাইড মনে হচ্ছে আর কি স্যার আজকের মতো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে আমরা কালকে রেসপন্ড করার চেষ্টা করবো। আজকে স্যার মোটামুটি সবাই খুব স্যাটিসফাইড। ঠিক আছে, ভেরি গুড, ফাইন। তাহলে আর চিন্তার কিছু নাই। তো আমরা কালকে আবার ইনশাআল্লাহ কালকে রাত 10টায় আবার দেখা হবে। জি অবশ্যই স্যার। অনেকে ইউটিউবে আপলোডের কথা লিখতেছে। জি স্যার, আমরা স্যার এটাও চেষ্টা করব স্যার। আজকের সেশনটি অলরেডি রেকর্ডেড করা আছে। এটা আমরা যেটা হলো বুকলেট যখন হবে, বুকলেটের লেকচারটা আমরা দিয়ে রাখবো স্ক্যান করে। ইউটিউবের এটা পরে বোঝা যাবে। হ্যাঁ, বুকলেটের স্ক্যান দিয়ে রাখবো। আচ্ছা, আমরা পরে ডিসিশন নিব এটা। আচ্ছা, এটা পরে ডিসিশন নেওয়া যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে এখানে ইয়ে করি। খোদা হাফেজ এবং থ্যাংক ইউ এভরিওয়ান যারা কষ্ট করে শুনছেন এবং পার্টিসিপেট করছেন। ইটস রিয়েলি অ্যামেজিং ক্লাস নেওয়া, এই ধরনের ক্লাস নেওয়া। তবে আমি মানে আই উড লাভ যদি আমরা সামনাসামনি ক্লাস দিতে পারতাম, তাহলে হয়তো আরো বেশি ভালো করে, আরো বেশি সুন্দর করে আপনাদের সঙ্গে কমিউনিকেট করা যেত। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখা হবে কালকে ইনশাল্লাহ। আপনারা যারা আজকে জয়েন করছেন কালকে জয়েন করেন প্লিজ, কারণ হচ্ছে কালকে আমরা যখন এক্সাম্পল গুলো সব ডিসকাস করবো তখন আপনাদের কাছে এই জিনিসগুলো আরো বেশি পরিষ্কার হয়ে যাবে, আরো বেশি সহজ হয়ে যাবে। ওকে, ধন্যবাদ স্যার। এবং যারা আমি স্ক্রিন শেয়ারিং তাহলে আমি বন্ধ করে দিচ্ছি। জি স্যার। এবং কালকে স্যার সেম লিংক থাকবে, সবাইকে বলে রাখি কালকে সেম লিংক। কালকে সেম লিংক থাকবে না? আচ্ছা, লাইভটা ক্লোজ করে দাও। ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। আজকে স্পন্সর